সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবর্তনের গতিবেদে চ্যাপ্টারের থার্ড লেকচারে। তো আজকের লেকচারে আমরা যে টপিকটি চুজ করেছি সেটি হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ। তো আমরা এই চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে একেবারে সিরিয়ালি পড়াচ্ছি, একদম প্রথম থেকে শুরু করে আমরা একেবারে শেষ পর্যন্ত শিখব ধাপে ধাপে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে। তো আজকের টপিকটি হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ। তো এতদিন আমরা প্রথম এবং সেকেন্ড লেকচারে কি কি দেখেছিলাম? আমরা দেখেছি স্মরণ কাকে বলে, তারপর হচ্ছে দূরত্ব কাকে বলে, এবং এর পরবর্তী লেকচারে আমরা দেখেছি যে এবং স্মরণ এবং দূরত্বকে টাইমের সাথে কম্বাইন করে কিভাবে আমরা দ্রুতি এবং বেগ এই দুইটা কনসেপ্টকে নিয়ে আসা যায়। তো ওই দ্রুতি এবং বেগের মধ্যে আমরা একটা টাইপের দ্রুতি অথবা বেগ আমরা গতদিন পড়েছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ। তো আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে দ্রুতি এবং বেগের আরেকটা প্রকারভেদ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে গড় দ্রুতি ও গড় বেগ। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এখান থেকে আমরা কয়েকটা প্রবলেমও সলভ করব। তার আগে আমরা চলো এর যে মেইন যে থিমটা, মেইন যে থিওরিটা এবং এর সূত্রগুলো কি কি আমরা ব্যবহার করতে পারি সেগুলো এক এক করে বোঝার ট্রাই করি। তো প্রথমত আমরা শুরুই করব যে সমদ্রুতি এবং সমবেগ কি। যদি আমি গড় দ্রুতি ভালো মতো বুঝতে চাই বা গড় বেগ ভালো মতো বুঝতে চাই, আমাকে আগে সমদ্রুতি এবং সমবেগ এই যে কনসেপ্টটা আছে এই জিনিসটাকে বুঝতে হবে। তো চলো প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি একটু, যে কোনটাকে কি বলা হচ্ছে। প্রথমে যেটা আমি নিয়েছি সেটা কি, সমদ্রুতি। এটাকে ইংলিশে বলে হচ্ছে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম এই ওয়ার্ডটা দেখি তোমরা হয়তো আইডিয়া করতে পারছো, এবং সম এই কথাটা দেখে আইডিয়া করতে পারছো। সম মানে কি? সমান, সব সময় সমান। সমদ্রুতি মানে হচ্ছে যদি কোনো একটা বস্তু সব সময় একটা সমান বেগে চলে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলছি সমদ্রুতি। সমান বেগ না, সরি, সমান দ্রুতিতে। আমি স্পিড পড়িয়েছিলাম গতকালে। স্পিড মানে কি? একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তো একক সময়ে অতিক্রান্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলেছিলাম যে তার দ্রুতি। এখন যদি একটা বস্তু সব সময় একটা নির্দিষ্ট টাইমে সর্বদাই একটা নির্দিষ্ট দূরত্বই অতিক্রম করে, তাহলে সেই বস্তুর যে বেগটা, সেই বেগটাকে দ্রুতিটা, সেই দ্রুতিটাকে আমরা বলি হচ্ছে সমদ্রুতি। সংজ্ঞাটাতে দেখো বলা আছে খুব ভালো মতো। সমদ্রুতি মানে হচ্ছে যে কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব যদি অতিক্রম করে। তো এখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখাটা জরুরি, যে সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি কল্পনা করো একটা বস্তু আছে, ধরো যে একটা বস্তু, একটা গাড়ি ধরলাম আমি, ঠিক আছে? একটা বস্তু হচ্ছে এখান থেকে রওনা দিয়েছে, এবং সে প্রত্যেক এক সেকেন্ডে 2 মিটার করে অতিক্রম করছে। তার মানে এখান থেকে প্রথম সেকেন্ডে সে 2 মিটার আসে, তার পরবর্তী আবার এখান থেকে আবার 1 সেকেন্ডে আবার সে 2 মিটার আসে, এবং সে যতক্ষণ চলে ততক্ষণ হচ্ছে সে প্রত্যেক 1 সেকেন্ডে 2 মিটার 2 মিটার করে সামনে যায়। এই যে আমি বলছি তাহলে সমান সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড 1 সেকেন্ড সমান সময় ধরেছি আমি, দুইটি ইকুয়াল টাইমে তার যদি যে ডিস্টেন্সটা সেটাও যদি সবসময় ইকুয়াল হয়, তাহলে এর যে স্পিডটা এটাকে আমরা ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি বলি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ইউনিফর্ম স্পিড, কারণ সে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। এ কারণে এর বেগটাকে আমি বলতে পারি যে ওই বস্তুটি অ্যাকচুয়ালি 2 মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে সামনের দিকে এগিয়ে যায়। তাই এই জিনিসটাকে বলা হচ্ছে কি, কোনো বস্তু সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বস্তুর যে স্পিড বা দ্রুতি সেটাকে আমরা ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি বলি, ঠিক আছে? এখন চলে আসি সেম কনসেপ্টটা যদি আমি সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হবে। বলা আছে দেখো এখানে, যে কোনো বস্তু যদি সমান সময়ে, ওই আগের মতোই সমান সময়ে, এখন সমান দূরত্ব না বলে কি বলেছে, সমান যদি সরণ অতিক্রম করে। পার্থক্যটা এখানেই। একজন হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে সমদ্রুতি, আর আরেকটা হচ্ছে সমান সময়ে সমান সরণ অতিক্রম করলে সেটি হচ্ছে সমবেগ। এটা হচ্ছে কি তাহলে? সমবেগ। আশা করি সংজ্ঞাটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। কারণ আমরা যেহেতু বলেছি যে দূরত্বের সাথে হচ্ছে দ্রুতি সম্পর্কিত, আর সরণের সাথে হচ্ছে বেগ সম্পর্কিত, এ কারণে সংজ্ঞা দুইটা সেমই হবে, শুধুমাত্র একটা হচ্ছে সমান সময় সমান সরণ যেটাকে আমরা বেগ বলবো, আর সমান সময় সমান দূরত্ব যেটাকে আমরা হচ্ছে দ্রুতি বলবো। তাহলে অবশ্যই আমরা জানি যে যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, তার মানে এটাও একটা স্কেলার রাশি হবে,
সমদ্রুতি যেটা সেটাও স্কেলার রাশি হবে, এবং সমবেগ যেটা সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে, কারণ সরণ নিজেও কিন্তু একটা ভেক্টর রাশি। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন চলো এই দুইটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে সমান দ্রুতিতে সমদ্রুতি হচ্ছে কিছু বৈশিষ্ট্য মেনে চলে, আবার সমবেগ যেটা সেটাও কিছু বৈশিষ্ট্য মেনে চলে। সেই বৈশিষ্ট্য ছাড়া এদেরকে আমি আসলে ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো না। তো সমদ্রুতির যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে সমদ্রুতিতে চলমান কোনো বস্তুর দ্রুতির মান সর্বদা সমান থাকে। এটা তো সংজ্ঞা দেখেই বোঝা যাচ্ছে। এটা দিলাম কেন আমি? এর কারণ আছে। কারণ আমি বুঝবো যখন সমবেগের বৈশিষ্ট্য পাবো তখন। কি বলা হচ্ছে? যখন একটা বস্তু সমদ্রুতিতে চলবে, তখন তার যে দ্রুতির মান সর্বদা সমান থাকে। এখানে খেয়াল করো তো, আমি যে বললাম যে এখান থেকে সে যখন এখানে যাচ্ছে তার স্পিডটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সে যখন আরো 1 সেকেন্ড দূরে এখানে যাবে, 2 মিটার দূরে, তখনও তার যে বেগটা, সে দ্রুতিটা, স্পিডের ভ্যালুটা, সেই স্পিডের ভ্যালুটা তখনও কিন্তু 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমি যে কোনো মোমেন্টে আমি যদি বলি যে বস্তুটির দ্রুতির মানটা কত, স্পিডের মানটা কত, আমি কিন্তু সবসময় সেম আনসার পাবো, যে তার স্পিডের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেম সবসময়, তাই না? এটাই বলা হচ্ছে এখানে, যে সমদ্রুতিতে কোনো যদি বস্তু চলে ইউনিফর্ম স্পিডে, তাহলে আমি যে কোনো মোমেন্টে যদি তার স্পিডের ভ্যালুটা নির্ণয় করতে চাই, তাহলে সেই ভ্যালুটা সবসময় সেম ভ্যালু দেবে, এবং এই বস্তুর ক্ষেত্রে সেটা হবে 2 মিটার পার সেকেন্ড। এখন আসো কিছু বৈশিষ্ট্য দেখি আমি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে। সমবেগে যখন বস্তু চলবে, তখন অবশ্যই একটা জিনিস তো ওর সংজ্ঞা দেখেই বোঝা যাচ্ছে, সমদ্রুতির মতোই, যে যখনই একটা বস্তু চলবে সমবেগে, তখন তার যে বেগের মানটা সেটা সব সময় সেম থাকবে। এটাই হচ্ছে প্রথমে বলা আছে, যে সমবেগে চলমান কোনো বস্তুর বেগের মান সর্বদা সমান থাকে। বেগের মান কি? বেগের মান সর্বদা সমান থাকে। তো বেগের মান সমান থাকে, এটা তো অনেকটা এই দ্রুতির মতোই। কিন্তু দ্রুতি তো একটা স্কেলার রাশি ছিল, এখানে মান ছাড়া আর কিচ্ছু নাই, শুধুমাত্র তার শুধু মান আছে। কিন্তু বেগ কিন্তু একটা স্কেলার রাশি না, সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। আর আমরা জানি যে কোনো ভেক্টর রাশি শুধুমাত্র মানের উপর না, দিকের উপরও ডিপেন্ডেন্ট। যে কোনো একটা ভেক্টর রাশি কিসের উপর ডিপেন্ডেন্ট? দুইটা জিনিসের উপরে। তোমরা ভেক্টর পড়েছো আশা করি, জানো তোমরা। সেটা হচ্ছে তার মানের উপর ডিপেন্ড করে, প্লাস তার দিকের উপরও ডিপেন্ড করে। তাহলে এই যে একটা ভেক্টর রাশির কথা বলছি আমি, সে তখনই চেঞ্জ হবে যদি তার মান চেঞ্জ হয়, অথবা দিক চেঞ্জ হয়, অথবা দুইটাই চেঞ্জ হয়। তার মানে ভালো মতো খেয়াল রাখো, যে একটা ভেক্টর রাশিকে আমি বলবো যে তখনই সেই ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে গিয়েছে, যখন আইদার তার মান চেঞ্জ হয়ে যাবে, অথবা তার দিক চেঞ্জ হয়ে যাবে, অথবা উভয়ই চেঞ্জ হয়ে যাবে। তাহলেই আমি বলতে পারি সেই ভেক্টর রাশিটা পরিবর্তন হয়ে গেছে। উল্টোভাবে আমি যদি বলতে চাই যে একটা ভেক্টর রাশি যদি সেম থাকতে চায়, তার মানও সেম থাকতে হবে, তার ডিরেকশন বা দিকও সেম থাকতে হবে। দুইটাই সেম না থাকলে, যে কোনো একটাই যদি পরিবর্তন হয়ে যায়, সেই ভেক্টর রাশি কিন্তু আগের মতো থাকবে না। এটাই হচ্ছে তার সেকেন্ড পয়েন্ট, যে কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে তার মান তো সমান থাকতে হবে, এটা তো মাস্ট, নাহলে তো সমবেগ হবেই না। বাট মানের সাথে সাথে তার দিকটাও সেম থাকতে হবে, আদারওয়াইজ ওইটাকে আমি সেম ভেক্টর রাশি বলতে পারবো না আগের মতো। একটা গাড়ি পূর্ব দিকে চলছিল 2 মিটার পার সেকেন্ড বেগে, হঠাৎ করে সে উত্তর দিকে চলা শুরু করলো 2 মিটার পার সেকেন্ড বেগে। কল্পনা করো, 2 মিটার পার সেকেন্ড বেগে তুমি পূর্ব দিকে চলছিলে, তুমি একটা টার্ন নিলে, রাইট একটা টার্ন নিলে, নিয়ে হচ্ছে তুমি হচ্ছে উত্তর দিকে চলে যাওয়া শুরু করলে। তোমার বেগের মান চেঞ্জ হয়নি, হয়তোবা তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে এখনো চলছিলে, তখনও চলছো। অর্থাৎ সেম টাইম হচ্ছে, তোমার যদি বেগের মানটা সেম থাকে, বাট তোমার ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, আমি কখনোই বলতে পারবো না যে তোমার বেগের মান সেম আছে, বেগ সেম আছে। বেগের মান আমি সেম বলতে পারবো, বাট বেগ সেম এটা বলা যাবে না। মান আকারে তুমি সেম থাকলেও, যেহেতু তোমার দিকটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে ওই বস্তুর বেগটাকে আর সমবেগ বলা যাবে না। সমবেগ তখনই আমি বলবো যখন তার মান, দিক, এই দুইটা জিনিস হচ্ছে একসাথে ইকুয়াল হবে, ঠিক আছে, সেম থাকতে হবে। তো এটাই হচ্ছে সমদ্রুতির সাথে সমবেগের মেইন যে পার্থক্যটা সেটা, এবং এটা মাথায় গেঁথে রাখো, আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেমে, সিলি সিলি কিছু প্রবলেমে মিস্টেক হয়। যেটা হচ্ছে এই কারণে যে আমরা কোনো একটা বস্তুর বেগ চেঞ্জ হলে আমরা তার দিকের কথাটা খেয়াল রাখি না। আমি ভাবি যে বেগের মান তো সেম আছে, তার মানে সমবেগ মনে হয় এটাও। বাট না, যদি দিক চেঞ্জ হয় সেটা সমবেগ হবে না, সেটা অসমবেগ হয়ে যাবে, কারণ বেগের মান, দিক এবং মান দুইটার উপর ডিপেন্ডেন্ট। একটা কথা বারবার বলছি, এর কারণ আছে, কারণ হচ্ছে জিনিসটা ভুল হবে আমি জানি, এ কারণে বারবার একটা লাইন বলে দিলাম।
তাহলে দেখো প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি সমবেগে চলমান কোনো বস্তুর বেগের মান সর্বদা সমান থাকে, এবং সেকেন্ড হচ্ছে সমবেগে চলমান কোনো বস্তুর দিক, আমি ভালো মতো কিন্তু দাগিয়ে দিয়েছি, এটা এটা কালার করে দিয়েছি, যে দিক সর্বদা একই দিকে হয়। অর্থাৎ কোনো বস্তু যদি সমবেগে চলমান হয় তাহলে তার মান তো সেম থাকবেই, তার দিকও একই দিকে হবে। এবং থার্ড যেটা, যেটা আসলে আমি বলতে পারি সমবেগে চলমান কোনো বস্তুর গড়বেগ, সমবেগে চলমান কোনো বস্তুর গড়বেগের মান এবং তাৎক্ষণিক বেগের মান সব সময় সেম হয়। আমরা অলরেডি তাৎক্ষণিক বেগ কি জিনিস এটা গত ক্লাসে পড়ে এসেছি, গড়বেগ আজকে পড়ব। তাৎক্ষণিক বেগ মানে আমাকে যদি বলা হয় কোনো একটা নির্দিষ্ট মোমেন্টের বেগ নির্ণয় করো, এখন আমি তোমাকে বলে দিয়েছি যে একটা বস্তু সমবেগে চলছে, এটা মানে আমি কি মিন করি বলো তো? একটা বস্তু যদি সমবেগে চলে এর মানে হচ্ছে তার প্রত্যেকটা মুহূর্ত তার বেগটা সেম এই বস্তুটার মতো। এটা আমি হচ্ছে দিকটা উল্লেখ করিনি, বাট সবসময় যখন একটা বস্তু সমবেগে চলছে তার মানে সে একই দিক বরাবর সবসময় একই বেগে চলাচল করছে। তাহলে আমি যদি বলি যে 2 সেকেন্ড সময়ে তার বেগটা কত, আমাকে কি কোনো ম্যাথ করা লাগবে এটা করার জন্য? আমি যদি জানি আগে থেকে যে একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাহলে সেটা যে কোনো টাইমই হোক না কেন, যে কোনো মুহূর্তেই হোক না কেন, তার যে বেগের মানটা সেটা সবসময় সেমই হবে। এই কারণে আমি বলছি যে সমবেগে যদি কোনো একটা বস্তু চলে তার তাৎক্ষণিক বেগের মান অ্যাকচুয়ালি সমবেগে চলমান যত বেগটা ছিল তার ওই বেগের সমানই হবে। প্লাস হচ্ছে গড় বেগ, এটা আমরা আজকে পড়বো এবং দেখবো পরবর্তীতে, যে গড় বেগ যদি একটা বস্তু সমবেগে চলে তাহলে তার গড় বেগের মানটাও কিন্তু সমবেগের যে মানটা সেটাই হবে। অর্থাৎ তার গড়ে একটা সম্পূর্ণ পথে যেতে যেতে তার টোটাল যে বেগটা তাকে যদি আমি গড় করি, গড় করলে যে ভ্যালুটা পাবা সেটা সমবেগের মানের সমানই আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমদ্রুতি এবং সমবেগের যে ফুল কনসেপ্টটা। তো এটা ভালো মতো মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা গড় দ্রুতি এবং গড় বেগ কনসেপ্টটা একটু ভালো মতো বুঝতে পারবো। তো চলো এখন গড় দ্রুতি কি জিনিস এবং গড় বেগ কি জিনিস সেটা একটু ভালো মতো বুঝি। প্রথম যেটা গড় দ্রুতি, এটাকে ইংলিশে বলা হয় অ্যাভারেজ স্পিড। এটাকে অনেকে অনেক নোটেশনে প্রকাশ করে, আমি আজকে এভাবে প্রকাশ করব, ভি অ্যাভারেজ, এভাবে, ঠিক আছে? এটাকে ভি অ্যাভারেজ, বাট যেহেতু এটা একটা ভেক্টর রাশি তো ভেক্টর চিহ্ন দিতে পারো আর কি, বাট মান আকারে যখন নির্ণয় করবো তখন আসলে ভেক্টর চিহ্ন দিব না। তো দেখো আমাকে যখন সংজ্ঞা বলা হবে যে একটা বস্তুর গড় দ্রুতি মানে কি বলে, গড় দ্রুতির সংজ্ঞাটা কি, সেটি হচ্ছে দেখো কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব, কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব ও মোট যে ব্যয়িত সময়ের ভাগফল, এটাই হচ্ছে গড় দ্রুতি। অর্থাৎ একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং সেটি যেতে তার কি পরিমাণ সময় লাগছে, এই দুইটাকে যদি আমি ভাগ করে দিই, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যেই ভ্যালুটা পাবো সেটাকেই বলা হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতির একটা সূত্র আমি এখানে লিখে দিতে পারি, যে গড় দ্রুতি সমান কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে কোনো বস্তুর গড় দ্রুতির ভ্যালুটা কি, কোনো বস্তুর গড় দ্রুতি হচ্ছে যে টোটাল যে পথটা সে অতিক্রম করবে সেটাই তো তার দূরত্ব, তাই না? আমরা দূরত্ব ক্লাসে পড়েছি, সেটা টোটাল অতিক্রান্ত যে পথটা সেটাই হচ্ছে তার দূরত্ব। এই টোটাল দূরত্বকে টোটাল যদি সময় দ্বারা ভাগ করি তাহলেই আমি পেয়ে যাব যে ওই বস্তুটির আসলে গড় দ্রুতি এর ভ্যালুটা কত। সেকেন্ড সেকেন্ড হচ্ছে গড় বেগ কি জিনিস। গড় বেগে বুঝতেই পারছো পার্থক্যটা কোথায় আসবে। বলা আছে দেখো যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তু, সময় কি ব্যবধানে, এবার কিন্তু মোট টাইমে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, সময় ব্যবধানে মানে মোট টাইম, কোনো বস্তুর মোট যে সরণ আছে, মোট সরণকে ওই সময়ের ব্যবধান দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে যে মান পাওয়া যাবে, তাহলে যে মান পাওয়া যায় তাহলে সেটাকেই গড় বেগ বলে। আমি একটু সরে দাঁড়াই তোমাদের দেখার জন্য, যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় গড় বেগ। ঠিক আছে, তাকে কি বলা হয়? গড় বেগ। এখানে একটা নোট দিয়েছি আমি নিচের দিকে, এই নোটটা একটু ভালো মতো পড়ো। কি বলা আছে দেখো, বস্তু একটি নির্দিষ্ট দিক বরাবর চলতে থাকলে তার গড় দ্রুতি এবং তার গড় বেগের মান সর্বদা সমান হয়। কোন একটা বস্তু যদি সেম ডিরেকশন বরাবর চলে, আমরা কি জানি যে কোনো একটা বস্তু যদি সেম ডিরেকশন বরাবর চলে তাহলেই আমি সেটাকে সম বেগ বলতে পারি, তাই তো?
কিন্তু ডিরেকশন চেঞ্জ হলে সেটা কিন্তু বেগটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন দেখো একটা বস্তু সেম ডিরেকশন বরাবর চলছে এবং একই মানে চলছে, তাহলে ডিরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে তার কিন্তু ডিরেকশনের ইফেক্টটা ওই বেগের ভ্যালুর উপর পড়ছে না। কারণ বেগের ভ্যালুর উপর কখন পড়বে, বেগের মানের উপর ডিরেকশনের ইফেক্ট তখনই পড়বে যখন সে ডিরেকশনটা চেঞ্জ করে ফেলবে। আমি কল্পনা করে আমি বলছি যে একটা বাস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে আমার সামনের দিক দিয়ে চলে যাচ্ছে এবং সে হচ্ছে একই দিক বরাবর যাচ্ছে। তো তার যদি দিকের ভ্যালুটা কখনো চেঞ্জ না হয়, সে যদি আনচেঞ্জড থাকে, তাহলে এর মানটা তো আর চেঞ্জ হবে না। বেগের মান তখনই চেঞ্জ হবে যখন সে এই ডিরেকশনটা চেঞ্জ করে দিবে। আমরা ম্যাথে দেখাবো একটা যে কিভাবে চেঞ্জ হয়। এখানে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, যখনই সে রোটেট করে হচ্ছে অন্যদিকে চলে গেল 2 মিটার পার সেকেন্ড বেগে, দেখে মনে হচ্ছে তার ভ্যালুটা সেম, বাট অ্যাকচুয়ালি যখন আমি গড় বের করব তখন ওটা আলাদা রকম একটা ভ্যালু দিবে গড় বেগ যখন বের করব। তাহলে জিনিসটা কি, আমাকে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ওই সময় ব্যবধান দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় তার গড় বেগ। তো এটাকে আমি গড় বেগটাকে একটা সূত্র আকারে দেখি। গড় বেগ মানে হচ্ছে সরণ, মোট সরণ, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে মোট সময় সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে আসলে আমি গড় বেগ পাবো। তো এটাকে ম্যাথমেটিক্যালি একটু লেখার ট্রাই করি, তাহলে জিনিসটা অনেকটা হচ্ছে ইজি হবে আমাদের বোঝার জন্য। তো আমি হচ্ছে এই পেজে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব, সূত্র তৈরি করার ট্রাই করব কিছু, ঠিক আছে? তো চলো কিছু সূত্র তৈরি করার ট্রাই করি যে গড় বেগের ক্ষেত্রে সূত্রগুলো দেখতে কেমন কেমন হবে, গড় দ্রুতির ক্ষেত্রে কেমন হবে। তো প্রথমে আসো হচ্ছে আমরা গড় দ্রুতির কথাটা বলি। খেয়াল করো, একটা বস্তু আমি যদি বলি একটা লাইন ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে? ধরলাম এই জায়গায় এই পয়েন্টে একটা বস্তু আছে এ বিন্দু, সে আলটিমেটলি বি বিন্দু পর্যন্ত যেতে চায়। এ বিন্দু থেকে সে বি বিন্দু পর্যন্ত যেতে চায় এবং এদিকে যাওয়ার ক্ষেত্রে আমি ধরলাম যে আঁকাবাঁকা পথটা কিন্তু আঁকাবাঁকা হতে পারে, কোনো সমস্যা না, আমি মানে একবারে সরল পথ এঁকেছি। বাট গড় দ্রুতির ক্ষেত্রে এটা ম্যাটার করে না, কারণ আলটিমেটলি তুমি টোটাল দূরত্বটাই নিবা। এখন এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে আমি ধরলাম সে মাঝখানে তার একটা স্টপেজ আছে, যে এ থেকে সি পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে ধরলাম আমি S1 দূরত্ব, সি থেকে বি পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে S2, এবং এতটুক যেতে তার সময় লেগেছে T1, এখান থেকে এতটুক যেতে তার সময় লেগেছে হচ্ছে T2। তাহলে এ থেকে বি পর্যন্ত তার যে এই অতিক্রান্ত যে মোট দূরত্বটা সেটা কেমন কত হবে? আমি দেখেই বুঝতে পারছি যে একটা বস্তু এ থেকে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে, সেই ক্ষেত্রে তার মোট অতিক্রান্ত যে দূরত্বটা সেটা হবে S1 প্লাস S2। দেখেই বোঝা যাচ্ছে যে মোট দূরত্ব হবে দুইটার জাস্ট যোগফল, এবং এতে তার অতিবাহিত যে সময়টা সেটা কত? মোট অতিক্রান্ত সময় সেটা হচ্ছে T1 প্লাস T2, তাই তো? এখান থেকে এ থেকে সি পর্যন্ত যেতে তার সময় লেগেছে T1 সময়, সি থেকে বি পর্যন্ত যেতে তার সময় লেগেছে T2 সময়। তাহলে আমি যদি বলি এই বস্তুটার তাহলে গড় বেগ কত, সরি গড় বেগ না, গড় দ্রুতি কত, বা অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড, এর ভ্যালুটা কত? এটাকে আমি বলছিলাম যে আমি হচ্ছে ভি অ্যাভারেজ এইভাবে লিখবো। অ্যাভারেজ স্পিড হচ্ছে, সূত্র কি ছিল আমাদের? মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটি হচ্ছে আমার অ্যাভারেজ স্পিডের ইকুয়েশন। তাহলে এটা হবে হচ্ছে S1 প্লাস S2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। তাহলে এই যে সমীকরণটা আসলো, এটাই হচ্ছে তোমার অ্যাভারেজ যে স্পিড আছে সেই অ্যাভারেজ স্পিডের ইকুয়েশন, এবং সেটাকে আমরা এভাবে চাইলে লিখতে পারবো। তো এই যে অ্যাভারেজ স্পিড বের করলাম, সেম জিনিসটা যদি আমি ভেক্টর ক্ষেত্রে বের করতে চাই, যে একটা বস্তু আঁকাবাঁকা পথে বিভিন্ন দিকে যেতে পারে, বাট তার যে ভেক্টরের যে ভ্যালুটা, সেই ক্ষেত্রে আমি গড় বেগের মানটা কিভাবে বের করবো? এর জন্য আরেকটা আমরা চিত্র ড্র করতে পারি। আমরা আরেকটা চিত্র ড্র করি। কল্পনা করো একটা বস্তু হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট,
ইনিশিয়াল এবং এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। বললাম এখানে একটা অক্ষ আছে, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আকারে জিনিসটাকে আঁকার ট্রাই করি। মনে করো এটি হচ্ছে আমার, একটু দূরে আঁকি। বললাম একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তার মধ্যে এটা হচ্ছে তোমার মূল বিন্দু 0,0, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে কোনো একটা বস্তু কতটুকু সরণ অতিক্রম করছে সেটা বের করতে চাই, সেটা কিভাবে বের করব আমি? আমার প্রথমত নির্ণয় করতে হবে যে এই বিন্দু থেকে শুরু করে, এই বিন্দু থেকে শুরু করে তার প্রাথমিক যে বিন্দুটি আছে তার যে অবস্থান ভেক্টরটা সেটা। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে অবস্থান ভেক্টর ইনিশিয়াল পয়েন্টার, আর এখান থেকে ফাইনাল পয়েন্টার যে অবস্থান ভেক্টর সেটি হচ্ছে এটা, তাই তো? একটা হচ্ছে অবস্থান ভেক্টর এখানে আসবে আর একটা অবস্থান ভেক্টর আসবে ওইখানে। তাহলে এই অবস্থান ভেক্টরকে আমরা জানি একটা নামকরণ করি আমরা। ধরলাম যে প্রথম যে অবস্থান ভেক্টরটা সেই অবস্থান ভেক্টরটাকে আমি R1 নাম দিই। আচ্ছা এক কাজ করি, এই চিত্রটাকে একটু ঠিকঠাক করি। ঠিকঠাক বলতে এটা আর একটু উপরে দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, তাহলে হিজিবিজি হয়ে যাচ্ছে অনেক। প্রথম বিন্দুটা আমি এখানে দিই, এই জায়গায়। তাহলে এখন জিনিসটা একটু চিত্রটা ঠিক হবে আর কি, সুন্দর হবে। আদারওয়াইজ অনেক হিজিবিজি মনে হতো। যাই হোক, এখন আমরা করব প্রথম যে ইনিশিয়াল যে আমার পয়েন্টটা, সেই ইনিশিয়াল পয়েন্ট এখন এখানে। তাহলে ইনিশিয়াল পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে এইখান থেকে ভেক্টরটা, এবং ফাইনাল পয়েন্টের অবস্থান ভেক্টর হবে এটা, তাই তো? তাহলে এই ইনিশিয়াল পয়েন্ট আর এখানে না, এটা আমি জাস্ট একটু মুছে দিই। আমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট এবং এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। একটা বস্তু এই আঁকাবাঁকা পথে সে হচ্ছে ঘুরে ঘুরে এই জায়গায় আসে। বাট আমি যদি বলি যে এই বস্তুটির গড় বেগ কত, তার জন্য আমাকে নির্ণয় করতে হবে যে অ্যাকচুয়ালি বস্তুটা ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত কতটুকু দূরত্ব গিয়েছে। তো এটা বের করা যায় কিভাবে? এটা বের করার জন্য আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত একটা রেখা টানবো, এবং এর যে ভেক্টরটা, এই ভেক্টরটাই হবে এই বস্তুর অ্যাকচুয়ালি অবস্থান, আর ভেক্টর আমি বলতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে তার যে প্রকৃত যে সরণটা, মোট প্রকৃত যে মোট সরণটা সেটা। এখন একটা বস্তুর প্রকৃত মোট সরণ বের করার জন্য আমি কি করতে পারি? আমি ইনিশিয়াল পয়েন্টের যে অবস্থান ভেক্টর আছে তাকে একটা নাম দিতে পারি, এটাকে আমি আর আই নাম দিতে পারি ভেক্টর রাশি দিয়ে, এবং ফাইনাল পয়েন্টের যে ভেক্টর রাশিটা সেটাকে আমি আর এফ দিতে পারি। ঠিক আছে, এরকম। তাহলে কোনো একটা বস্তু অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করলো সেটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ইনিশিয়াল পয়েন্টের আমার হচ্ছে সরণটা জানতে হবে, এবং ফাইনাল পয়েন্টের যে অবস্থান ভেক্টরটা সেটা জানতে হবে। তুমি ধরলাম ইনিশিয়াল পয়েন্টে আমি হচ্ছে টাইম যদি কাউন্ট করি, তাহলে আমি এখানে T1 সময়, আমার ঘড়িতে T1 সময় ছিল, ধরলাম যে 12টা 3 বাজে এখানে। আর যখন আমি এখানে পৌঁছে গেছি আমার কাছে 12টা মনে করো 33 বাজে, তাহলে এই যে 30 মিনিটের গ্যাপটা, তো আমি ধরলাম যে আমার যে টাইম, সেই টাইমটা হচ্ছে T1 12টা 3, আর এখানে যখন আমি পৌঁছে গেছি তখন হচ্ছে 12টা 33 বা T2। তাহলে এইখানে যখন আমি ছিলাম ইনিশিয়াল পয়েন্টে তখন একটা টাইম ছিল, এবং যখন সে আমি ঘুরে 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 আমি এই পয়েন্টে গেলাম সেইখানে আমার একটা টাইম ছিল। তাহলে আমার গড় যদি বেগ বের করতে বলে, গড় বেগ সূত্রটা কি? গড় বেগের সংজ্ঞাটা কি ছিল? গড় বেগের কনসেপ্টটা ছিল যে আমি কোনো একটা বস্তুর ক্ষেত্রে টোটাল যে মোট যে দূরত্বটা, সরণটা অতিক্রম করব, সেই সরণটাকে মোট টাইম দ্বারা যদি ভাগ করি তাহলেই কিন্তু আমি গড় বেগ পেয়ে যাব। তাহলে মোট সরণ মানে কি? অ্যাকচুয়ালি ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত এই যে আমার সরণটা, সেটাই হচ্ছে আমার ইনিশিয়াল, সরি, আমার হচ্ছে মোট সরণ। তাহলে সেটা করবো কিভাবে? দেখো তো এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে সুন্দর একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি নাম দিতে পারো চাইলে, এটাকে এ বিন্দু নাম দাও, এটাকে বি বিন্দু নাম দাও, আর এটা হচ্ছে ও বিন্দু নাম দাও। তাহলে ত্রিভুজ ও এ বিতে, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে দেখো তো কি আসে। আমি লিখতে পারি ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি, তাই না? তাহলে আমি লিখতে পারি হচ্ছে ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি। অবশ্যই ভেক্টর চিহ্ন দিতেই হবে তোমাকে। তাহলে আমাকে দরকার কি? আমার এ থেকে বি পর্যন্ত ভ্যালুটা দরকার। তাহলে এ বি সমান আমি কি বলতে পারি? আমি এ বি সমান বলতে পারি ও বি মাইনাস ও এ। এটা আমি আগেও বলেছিলাম একবার, যে কোন একটা ভেক্টরের মান বের করার জন্য তার ফাইনাল যে পয়েন্টটা আছে শেষ পয়েন্টের
অবস্থান ভেক্টরকে আদি পয়েন্টের অবস্থান ভেক্টর দ্বারা বিয়োগ করতে হয়, তাহলে সেটা এসেছে আলটিমেটলি। তাহলে এবি এটাই তো ছিল আমার সরণ, এবি মানে তো আর ছিল, আর ওবি ছিল হচ্ছে ফাইনাল পয়েন্টের অবস্থান ভেক্টর মানে আর এফ, আর ও এ ছিল ইনিশিয়াল পয়েন্টের অবস্থান ভেক্টর মানে আর আই। এই দুইটাকে যদি আমি একসাথে ভাগ করে দিই তাহলে আমার অবস্থান ভেক্টরটা পেয়ে যাবে যে আমি আমি অ্যাকচুয়ালি কতটুকু সরণ অতিক্রম করেছি। বাট এতে আমার টাইমটা লেগেছে কত, দেখো তো টাইমটা লেগেছে কত। আমি এইখানে যে টাইমটা কাউন্ট করেছিলাম আমি, সেটা হচ্ছে আমার T1 ছিল, আর এইখানে যে টাইম কাউন্ট করেছিলাম এটা T2 ছিল। এটা কিন্তু টোটাল টাইমটা বোঝাচ্ছি না আমি, যে এইখানে আমি বললাম কি একটু আগে যে এইখানে যখন আমি সময় দেখি ঘড়িতে দেখি যে 12টা 3 বাজে, আর এখানে হচ্ছে 12টা 33 বাজে, তাহলে আমি বের করবো কিভাবে 12টা 3 প্লাস 12টা 33 করবো নাকি, আমি তো বিয়োগ করবো, যোগ করবো না কিন্তু, তাই না? তাহলে আলটিমেটলি আমার যে সরণটা, টোটাল সরণটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার মোট সরণ। আর টাইম, মোট সময় মানে অতিবাহিত, মোট সময় বলতে হচ্ছে আমি মোট না বলে আমি বলতে পারি অতিবাহিত সময়, অতিবাহিত অতিবাহিত সময় এই সেটা হবে T2 - T1, তাই তো? আলটিমেটলি এখানে 12টা 3, এখানে 12টা 33, তার মানে 12টা 33 থেকে 12টা 3 যদি বাদ দিই তাহলে আমি 30 মিনিটের এই গ্যাপটা পাচ্ছি। মানে আমি কি পরিমাণ টাইম আসলে এখানে লস করলাম সেটা হচ্ছে T2/T1। অর্থাৎ আমি এখান থেকে আমি বলতে পারি, এটা কাজ করি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি একটু ট্রান্সফার করি এই পাশে, তাহলে আমি বলতে পারবো যে বস্তুটির গড় বেগ সমান, গড় বেগ বা ভি অ্যাভারেজ ইকুয়ালস টু, গড় বেগ সমান, অবশ্যই ভেক্টর আকারে যদি লিখতে চাই তাহলে এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে। গড় বেগ সমান আমি বলতে পারি আমার মোট যতটুকু সরণ আমি অতিক্রম করলাম আর এফ মাইনাস আর আই, এবং এতে আমার যতটুকু সময় প্রয়োজন হলো সেটা হচ্ছে T2 - T1। তাহলে এটাই হচ্ছে আমার গড় বেগের সূত্র, আমি সূত্র আকারে এটাকে বলতে পারবো। তাহলে এই যে সূত্রটা আছে এই সূত্রটা মাথায় রাখতে হবে আমাদেরকে। দেখো এখানে আমি টাইমটা কিন্তু ডিফারেন্স আকারে দিয়েছি, বাট সবসময় যে T2 - T1 হবে বাট সেরকম না। এখানে যদি তোমাকে অন্যভাবে বলা থাকতো, যেটা আমি একটু পরে পড়বো, যে এখান থেকে এতটুকু যেতে T1 সময় লেগেছে, এখান থেকে আরেকটু যেতে T2 সময় লেগেছে, আগেরটার মতো আর কি, আগেরটার মতো যদি বলা থাকতো এরকম ভাবে, এটা তুমি স্মরণের ক্ষেত্রে দেখালাম, এটা আমি স্মরণের ক্ষেত্রে দেখালাম যে এখান থেকে এতটুকু সময় লেগেছে T1, এখান থেকে এতটুকু সময় লেগেছে T2, বাট সেম জিনিসটা যদি বেগের ক্ষেত্রেও বলা থাকতো যে এইখান থেকে কোনো একটা জায়গা থেকে এখানে আসতে সময় লেগেছে T1, আবার এতটুকু যেতে সময় লেগেছে T2, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে T1 + T2 বলতে পারি। বাট আমি যেই কেসটা এখন পড়ালাম সেই কেসের ক্ষেত্রে অবশ্যই এইটা নিতে হবে T2 - T1। মানে সহজ কথায় হচ্ছে তোমার মোট অতিবাহিত সময়টা বের করতে পারলেই হবে। এখন সেটা কি বিয়োগ করলে বের হয় নাকি যোগ করলে বের হয়, এটা তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে। এই কারণে সংজ্ঞাটাতে বলা ছিল, দেখো যে কোনো সময় ব্যবধানে মোট সরণে, কোনো বস্তুর মোট সরণকে ওই সময়ের ব্যবধান দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা, তো সময় ব্যবধান মানে কিন্তু T2 - T1ই বোঝায় যদি এরকম ভাবে দেয়া থাকে তাহলে। বাট আলাদা আলাদা কেসে এই জিনিসটা কিন্তু চেঞ্জও হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। তো এই হচ্ছে আমার গড় বেগের যে বেসিক যে ইকুয়েশনটা, বেসিক সূত্রটা সেটা। এখন আমি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে কিছু জিনিস পড়বো যেটা আমরা ম্যাথে মাঝে মাঝে ইউজ করতে পারি। চলো ম্যাথে কি কি ইউজ করতে পারি সেটা একটু দেখবো। ওই আগে যে আমি লাইন ডায়াগ্রামটা আঁকলাম সেটার মতো করি আরেকটা ডায়াগ্রাম আঁকি, কাজ করি, তাহলে জিনিসটা একটু ইজিয়ার হবে বোঝানো। মনে করো এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যেতে যাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গায়, এবং আমার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, আমি সবসময় একই ডিরেকশনে যাচ্ছি। তো সবসময় যদি আমি সেম ডিরেকশনে যাই, আমি একটু আগে কি বলেছি যে কোনো একটা বস্তুর নোটটা দেখো একটু পড়ো, কোনো একটা বস্তুর যদি ডিরেকশন চেঞ্জ না হয়, কোনো বস্তুটি নির্দিষ্ট দিক বরাবর চলতে থাকলে তার গড় দ্রুতি এর মান, তার গড় বেগের মান সেম হবে। তাহলে কোনো একটা বস্তুর ডিরেকশন সেম আছে, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে আমাকে গড় দ্রুতি বের করতে বলুক কিংবা গড় বেগ বের করতে বলুক, আমার ম্যাথের যে অ্যাপ্রোচটা সেটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আমি সেটাই করব, গড় দ্রুতি অথবা গড় বেগ। এখন তো আমরা আলাদাভাবে পড়লাম গড় দ্রুতি কীভাবে বের করে, এরপর দেখলাম গড় বেগ কীভাবে বের করে, এরপর আমরা দুইটাই দেখব। কারণ কি, গড় দ্রুতিও বের করতে পারে বলতে পারে, অথবা গড় বেগও বের করতে বলতে পারে,
বাট দুই ক্ষেত্রেই সেম হবে, কারণ কি আমি ডিরেকশন সেম ধরেছি, যে সবসময় বস্তুটি সেম ডিরেকশনে যাচ্ছে। তাহলে সেম ডিরেকশনে যদি যায়, তাহলে অ্যাকচুয়ালি সেম ডিরেকশন গেলে শর্তটা কি, গড় যে দ্রুতির ভ্যালুটা, সেটা গড় বেগের যে ভ্যালু, ভ্যালু বলতে মান বোঝাচ্ছি, কিন্তু গড় বেগ তো অবশ্যই একটা ভেক্টর রাশি, বাট তারা তো একটা মান আছে, তাই না? তো মান আকারে বললে দুটো আসলে সেম হবে। তো দুটো যেহেতু সেম হবে, তাহলে ম্যাথটাও আসলে সেম ভাবেই করতে হবে। ডিরেকশন সেম থাকলে গড় দ্রুতি বের করতে বলুক, গড় বেগ বের করতে বলুক, ম্যাটার করে না। তো কল্পনা করি আমরা হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাত্রা করা ট্রাই করছি, এটাই হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তো ইনিশিয়াল থেকে আমি ফাইনাল পয়েন্টের দিকে যেতে চাই। যাওয়ার ক্ষেত্রে আমি ম্যাথটাতে অন্যভাবে বলা থাকতে, সাধারণত বলা আছে যে তোমার মাঝখানে একটা বিন্দু আছে, ওই একটু আগে যেটা বললাম সি বিন্দু। আমি এ থেকে সি বিন্দু যেতে আমার যে অতিক্রান্ত যে দূরত্বটা বা সরণটা, ম্যাটার করে না, দূরত্ব বলুক সরণ বলুক, মান তো সেমই আসবে, কারণ তুমি সেম ডিরেকশনে যাচ্ছ। ডিরেকশন যদি একটাই থাকে, সরলরেখা বরাবর তুমি যাচ্ছ, তোমার অতিক্রান্ত দূরত্ব যতটুকু, তোমার সরণও ততটুকু। তাহলে এ থেকে সি পর্যন্ত অতিক্রান্ত সরণটা হচ্ছে আমার S1, এবং আমি ধরলাম যে এ থেকে সি পর্যন্ত আমি নির্দিষ্ট একটা বেগে যাচ্ছিলাম, এটা হচ্ছে V1 বেগে, ঠিক আছে? বা নির্দিষ্ট একটা দ্রুতিতে যাচ্ছিলাম, এটা হচ্ছে V1 দ্রুতিতে। তো ডিরেকশন যেহেতু সেম, দ্রুতি বলুক বেগ বলুক, মান তো সেম, তাহলে V1 সেম। একই রকম ভাবে সি থেকে বিতে তুমি মনে করো যাচ্ছিলে, এটা দূরত্বটা হচ্ছে S2 দূরত্ব বা S2 সরণ, সেম জিনিস। এবং সি থেকে বি পর্যন্ত এই গাড়িটা বা তোমার বস্তুটার যেটা ছিল, তার বেগটা চেঞ্জ হয়ে গেছে। ধরলাম এখান থেকে আমি একটা বেগে যাচ্ছিলাম, আর এখান থেকে আরও একটা নতুন কোনো বেগে যাচ্ছিলাম, এটা হচ্ছে V2। এবং আমি এটা ধরে নিতে পারি যে এ থেকে সিতে যেতে আমার যে পরিমাণ সময় লাগলো, সেই সময়টা হচ্ছে T1। সি থেকে বিতে যেতে আমার যে রকম সময় লাগলো, সেটা হচ্ছে T2। আমাকে বের করতে বলেছে যে এই বস্তুটার গড় বেগ অথবা গড় দ্রুতি, এর ভ্যালুটা বের করো। তো যেভাবেই করি না কেন, আনসার সেমই আসবে, কারণ সেম ডিরেকশনে গড় দ্রুতি গড় বেগ সেম। তো আমি হচ্ছে গড় দ্রুতির যে কনসেপ্টটা আছে, সেটাকে ব্যবহার করে তাড়াতাড়ি করতে পারবো, কারণ এটা এভাবে করতে গেলে ভেক্টরের কনসেপ্ট আনতে হবে, অনেক কাহিনী আছে। যেহেতু ভ্যালু সেম, তাহলে আমি সহজ নিয়মই করি, যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে গড়বেগ পেয়ে যাব। তাহলে ইকুয়েশনটা আলটিমেটলি এটাই হবে, কারণ চিত্র তো সেম এঁকেছি আমি, S1 T1 S2 T2। তাহলে মনে করো এখানে তিনটে কেস হতে পারে। কেস ওয়ান, কেস ওয়ান কেস ওয়ান হচ্ছে, মনে করো এই প্রশ্নটাতে অনেক কিছু দেয়া থাকে, মাঝে মাঝে দুই প্রান্তের অর্থাৎ এইটুক আর এইটুকের দূরত্ব দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, কখনো কখনো দূরত্ব এবং বেগ দেওয়া থাকে, কখনো বেগ আর সময় দেওয়া থাকে। তো যেটাই দেওয়া থাকে আমরা কিভাবে করতে পারবো, সেটা আমাদের আজকের উদ্দেশ্য। তো প্রথম যেটা, সেটা সবচেয়ে সহজটা, যে কেস ওয়ান হচ্ছে যদি S1 S2 T1 T2, এগুলো তোমার জানা থাকে। মনে করো এমন একটা ম্যাথ দেয়া আছে, যে একটা বস্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে এত সময়ে, এতটুকু দূরত্ব অতিক্রম করে এত সময়ে, অর্থাৎ S1 দূরত্ব অতিক্রম করতে সময় লাগে T1, সেম ভাবে S2 দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে T2। এভাবে দেয়া আছে এবং তোমাকে বের করতে বলছে, তাহলে গড় দ্রুতির মান বের করো বা গড় বেগের মান বের করো। তাহলে কিভাবে করব? তাহলে তার যে সূত্রটা ভি অ্যাভারেজের, সেটা আমি অলরেডি লিখে দিয়েছি একটু আগে, সেটাই যে অ্যাভারেজের সংজ্ঞা থেকেই জানা যায়। সংজ্ঞা থেকে কি বলতে পারি আমি, যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমি অ্যাভারেজ বেগের মান পাবো। তাহলে মোট দূরত্ব হচ্ছে S1 প্লাস S2, আর মোট সময় হচ্ছে T1 প্লাস T2। শেষ। তোমার কাছে S1 S2 দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে, তাহলে এটাই হবে তোমার আনসার, এটাই তোমার ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন আমাকে মনে রাখতে হবে। একটা, আবার কথা বলি, একটা নির্দিষ্ট দিকে চলমান কোনো বস্তুর S1 দূরত্ব যেতে যদি T1 সময় লাগে, S2 দূরত্ব যেতে যদি T2 সময় লাগে, তাহলে তার গড় দ্রুতি অথবা গড় বেগের মান কি? ইকুয়েশন এটা। S1 প্লাস S2 হচ্ছে মোট সরণ বা মোট দূরত্ব, T1 প্লাস T2 হচ্ছে মোট সময়। তাহলে ভাগ করলেই আমি অ্যাভারেজের ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিডের ভ্যালুটা পেয়ে যাব। সমস্যা হচ্ছে যদি এখানে টি না দিয়ে দেয়, মনে করো S1 S2 দিয়ে দিল, বাট টি দিল না, টি না দিয়ে এর পরিবর্তে তোমাকে V1 এবং V2 দিয়ে দিল, অর্থাৎ বেগ দিয়ে দিল, তখন আমি কি করব? তখন দেখো এই ইকুয়েশনটা সেম থাকবে না। তাহলে আমাদের কেস টু, সেকেন্ড কেস দেওয়া থাকতে পারে, কি দেওয়া থাকতে পারে, টাইম দেওয়া থাকবে না এবার,
S1 আছে, S2 আছে, এবার এক্সট্রা V1 আর V2 দিয়ে দিবে টাইমের পরিবর্তে। টাইমের পরিবর্তে V1 V2 দিয়ে দিবে। কি হবে তখন দেখো, আমাদের বেসিক সূত্র হচ্ছে এটাই, S1 প্লাস S2 T1 প্লাস T2। তো এটাকে আমি একটু চেঞ্জ করবো এখন, দেখো তো কিভাবে লিখতে পারি। আগে আমি লাইনটাই লিখি প্রভু, যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলেই আলটিমেটলি কি আসে, অ্যাভারেজ স্পিড আসে। এখন অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে যেহেতু টাইমের মানটা তোমার কাছে দেয়া নাই, তাহলে এস টাইমটাকে তোমাকে এস বা ভি এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। তাহলে একটা আমরা সূত্র জানি না, পরিচিত সূত্র তোমাদের, এটা আমরা পরবর্তীতে আবার পড়বো। ইন্টারে যেহেতু উঠে উঠে গেছে আমরা, তাহলে এসএসসির মতো না পড়ে আমরা সেম সূত্রগুলো আবার হচ্ছে ইন্টারের মতো করে পড়বো পরবর্তী কোনো এক ক্লাসে। বাট আজকে আমি বলে দিচ্ছি যে কোনো একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে তার জন্য যে সূত্রটা সব সময় কাজে লাগে আমাদের, সেটা কি, এস সমান ভিটি, তাই তো? তো সেখান থেকে আমি টি সমান কি বলতে পারি দেখো তো, এই কোয়েশ্চেন থেকে আমি বলতে পারি টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে যখনই আমাকে টাইম বের করতে বলবে, আমি অতিক্রান্ত দূরত্বকে যদি ওই দূরত্বের বেগটা দ্বারা ভাগ করি, তাহলে আমি টাইমের মান পেয়ে যাব। তো যেহেতু আমাকে বলা আছে এখানে যে এ থেকে সিতে যেতে আমার আসলে S1 দূরত্ব অতিক্রম করতে হয়, ওই মোমেন্টে আমার সবসময় বেগের মানটা ছিল V1 এবং টাইমের মানটা ছিল T1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো তো, ওই সেম সূত্র ইউজ করে আমি বলতে পারি S1 ইকুয়ালস টু V1 T1, মানে এস সমান ভিটি সূত্র অ্যাপ্লাই করে, ঠিক আছে না? S1 সমান V1 T1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো দেখো তো, এখান থেকে বলতে পারি T1 সমান S1 বাই V1। সেম জিনিসটা যদি আমি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম, দ্বিতীয় যে পার্টটুকু আছে, যে আমি S2 দূরত্ব হচ্ছে V2 বেগে যাই T2 সময় নিয়ে, তাহলে S2 সমান V2 T2, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি T2 ইকুয়ালস টু S2 বাই V2। দেখো তো, T2 ইকুয়ালস টু S2 বাই V2 বলা যায়। তাহলে সেটা যদি বলা যায়, তাহলে দেখো যেখানে যেখানে T1 ছিল সেখানে আমি S1 বাই V1, যেখানে T2 ছিল সেখানে S2 বাই V2 বসাতে পারবো না? সেটাই আমি করবো এখানে। যেহেতু আমার টাইমের মানটা প্রশ্নে দেওয়াই নেই তোমার কাছে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে T1 এর পরিবর্তে কি লিখবো, S1 বাই V1, S1 বাই V1, আর T2 এর পরিবর্তে লিখবো S2 বাই V2। তাহলে এখানে লিখবো আমি S2 বাই V2। এই যে একটা ইকুয়েশন আসলো, এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি, এটার সূত্র। তো এটা হচ্ছে সেকেন্ড কেসে আমি অ্যাপ্লাই করতে পারি। কখন? যখন আমার হচ্ছে দুইটা দূরত্ব দেয়া আছে এবং সেই দূরত্ব অতিক্রমকারী যে দুইটা বেগ আছে সেই দুইটা বেগ দেয়া আছে, সময়ের মান দেয়া নাই, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে অ্যাভারেজ যে স্পিড আছে তার ভ্যালু বের করতে পারবো। তো এক কাজ করি, আমরা একটু পেজটাকে কপি করে নিয়ে থার্ড পার্টটুকু পড়বো। তো কেস 3, কেস 2 তে কি পড়লাম আমি, S1 S2 আর V1 V2 দেওয়া আছে, আর এখানে কি ছিল, S1 S2 আর T1 T2 দেওয়া আছে। তার মানে আমার S এবং T দেওয়া আছে পড়া শেষ, S এবং V দেওয়া আছে পড়া শেষ। এখন যদি V এবং T দেওয়া থাকে, অর্থাৎ V1 V2 T1 T2, আমার কাছে এই চারটা জিনিস দেওয়া আছে। তাহলে এবার মিসিং কোনটা বলো তো? এবার মিসিং হচ্ছে এস, এসটাই বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করব? তো আবার প্রথম থেকেই শুরু করবো। আমাদের বেসিক সূত্রটা কি ছিল, অ্যাভারেজ ভেলোসিটি সমান মোট দূরত্ব মানে S1 প্লাস S2 ডিভাইড বাই মোট সময় T1 প্লাস T2। এটা হচ্ছে বেসিক সূত্র আমাদের, এখান থেকেই সবকিছু আসছে, কেস 1 যেটা আর কি। এখন এখান থেকে আমাকে করতে হবে কি, এই এসটাকে সরাই দিতে হবে, সরাই ভিটাকে আনতে হবে। তো ওই আগের সূত্র আসো এখানে, এই সূত্রটাকেই হচ্ছে এস সমান S1 সমান V1 T1। তাহলে আমি এস এর পরিবর্তে কিন্তু V1 T1 বসাতে পারি, S2 এর পরিবর্তে V2 T2 বসাতে পারি। তো সেটাই করব, S1 এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে V1 T1, S2 এর পরিবর্তে বসাবো V2 T2, আর এখানে হয়ে যাবে T1 প্লাস T2। তাহলে এই হচ্ছে আমার অ্যাভারেজ যে ভেলোসিটি তার ইকুয়েশন। কখন? যখন তোমার কাছে এস এর ভ্যালু দেওয়া নেই। তাহলে এই হচ্ছে আমার থার্ড ইকুয়েশন। আসলে সবগুলো সেম জিনিস থেকে আসছে, জিনিসগুলো মনে হতে পারে সিলি, বাট অনেক সময় এটা ভুল হয়।
এই কারণে আমি তিনটা আলাদা আলাদা কেস করে তোমাদেরকে পড়ালাম। তো দেখো কেস তিনটা কি কি ছিল। প্রথম কেস হচ্ছে যদি দূরত্ব এবং সময় দেওয়া থাকে তাহলে অ্যাভারেজ ভেলোসিটি সূত্র হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে দাও। যদি হচ্ছে তোমার বেগ এবং দূরত্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মোট দূরত্বকে দূরত্ব এবং বেগের যে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করে দাও। এবং থার্ড হচ্ছে যদি হচ্ছে তোমাকে বেগ এবং সময় দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ইউজ করো, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে গড় বেগ কিংবা গড় দ্রুতি যেটাই বলুক না কেন, যেহেতু ডিরেকশন সেম এ কারণে তিনটার ইকুয়েশন আসলে সেমই হবে, বেগ বলুক বা হচ্ছে সরণ বলুক, গড় আর কি। ঠিক আছে, এখন এই যে কেসগুলো আছে এগুলোকে আমি হচ্ছে একটু ছোট ছোট কিছু জিনিসে ডিভাইড করব। ছোট ছোট কিছু জিনিস বলতে আমরা আর একটু কিছু জিনিস অ্যাড করব। দেখো মনে করো বলা থাকলো যদি কোন একটা বস্তুর ক্ষেত্রে T1 আর T2 সেম হয়ে যায় তাহলে তার ইকুয়েশনটা কেমন হয়ে যাবে। যে গ্রাফটা আমি এঁকেছিলাম এখানে T1 আর T2 যদি সেম হয়ে যায় কখনো, তাহলে দেখো তো এখানে T1 এবং T2 যদি সেম হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে, S1 প্লাস S2/2, টু 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 ঠিক না, 2T আর কি, 2T। অথবা আমি যদি এখানে বসাই হয়তো T1 নাই, বাট এখানে যদি T1 বসাই দেখো তো কি দাঁড়ায়। এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, কেস 3 এর সূত্রটাকে অ্যাপ্লাই করলে জিনিসটা বেশি বেটার বোঝা যাবে। V1 T1 V2 T2 এভারেজ কি ছিল, V এভারেজ ছিল V1 T1 প্লাস V2 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। আমি যদি বলি যে কোনো একটা বস্তু এমনভাবে চলছে যে প্রথম টি সময়ে সে S1 দূরত্ব অতিক্রম করে, পরবর্তী টি সময়ে সে S2 দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যদি টাইম যদি সেম হয়ে যায় দুই ক্ষেত্রে তাহলে আমি T1 যেখানে আছে সেখানে টি বসাতে পারি, T2 এর পরিবর্তেও টি বসাতে পারি, এখানে T1 প্লাস T2 এর পরিবর্তে টি প্লাস টি বসাতে পারি, অর্থাৎ 2T হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আসতেছে, টি যদি কমন নাও তুমি V1 প্লাস V2 ইন্টু টি ডিভাইড বাই 2T, টি কেটে আছে, আলটিমেটলি অ্যাভারেজ ভেলোসিটির যে ইকুয়েশনটা আসছে সেটা আমাদের পরিচিত একটা সমীকরণ V1 প্লাস V2 ডিভাইড বাই 2। এটা একটু মনে করিয়ে দিই এই জিনিসটা কোথায় দেখেছো তোমরা। যখন কোন একটা বস্তু এমনভাবে চলবে যে সে সমান সময়ে কিছু পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে, তার এই ক্ষেত্রে টাইমটা যা, পরের ক্ষেত্রে টাইমটা যদি সেম থাকে তাহলে তার গড় বেগের মানটা হবে প্রথমে যত বেগে চলছিল এবং পরবর্তীতে যত বেগে পৌঁছছিল জাস্ট দুইটাকে জাস্ট সিম্পলি গড় করে দেয়া, V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2। যদি আরেকটা থাকতো, মনে করো V1 বেগে সে এতটুকু গেছে, তারপর V2 বেগে গেছে, তারপর V3 বেগে গেছে, তাহলে তিনটা হচ্ছে আলাদা আলাদা বেগ কিন্তু তার টাইম যদি সেম হয় তাহলে গড় বেগের ইকুয়েশনটা হবে V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ভাগ করতে হবে, তখন চারটা হলে 4 দিয়ে ভাগ করবা। অর্থাৎ যদি টাইমের মানটা সবসময় সমান টাইমে সে অতিক্রম করে তাহলে হচ্ছে আমি এই ইকুয়েশনটাকে ইউজ করতে পারবো। তো এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো জাস্ট জেনারেলাইজ করে আমি পড়াচ্ছি যাতে করে অবজেক্টিভে আসলে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর আরেকটা জিনিস দেখাই, আমি দেখালাম যে টাইম যদি দুইটা সেম হয়ে যায় তাহলে কি হবে। টাইম সেম না হয়ে এখন যদি বলা হতো যে দূরত্ব সেম হয়ে গেছে, তখন আমি কি বলতে করতে পারি জিনিসটাকে, ধরলাম যে S1 ইকুয়ালস টু S2, অর্থাৎ এমনভাবে গাড়িটা চলছে যে তার এক এক সময়ে তার যে দূরত্বটা এই দূরত্ব সবসময় সেম থাকছে। তো দূরত্ব যদি সবসময় সেম থাকে তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে। তাহলে এর ক্ষেত্রে আমি ইকুয়েশন যেটা ইউজ করব, যেটা ইউজ করলে বেটার মনে হচ্ছে এটা, এটা দিয়ে হচ্ছে বোঝানো যাবে ভালো। তো S1 প্লাস S2 ডিভাইডেড বাই এটা, অ্যাভারেজ ভেলোসিটির সূত্র কি, S1 প্লাস সরি S1 প্লাস S2 ডিভাইডেড বাই S1 বাই V1 S2 বাই V2। এরকম। তো এখন S1 প্লাস S2 এটাকে আমি হচ্ছে S ধরে নিই, সেম ধরে নিই, তাহলে এটা আমি S বলি, এটাকেও S বলি, এটা হবে S বাই V1, এটা হবে S বাই V2।
এক কাজ করো, উপরে 2s চলে আসছে, আর নিচে যদি লসাগু করি কত আসে দেখো, এটা আসবে হচ্ছে v1 v2, উপরে চলে আসবে s v2, s কমন নাও, v1 প্লাস v2 আসবে। তাহলে এই s আর এই s কেটে যাবে, এটা উল্টে যদি যায় তাহলে অ্যাভারেজ যে ভেলোসিটিটা আসছে সেটা হয়ে যাবে v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই জিনিসগুলো ম্যাথ আকারে যদি আসে তখন তুমি কিন্তু চাইলে এফে বলতে পারবা, মানে অ্যাপ্লাই করতে পারবা আর কি। কখনো কখনো ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ হয় না বা ক্যালকুলেটর ইউজ করা যায় না অ্যাডমিশনে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল না থেকে সূত্র টাইপের হয়, তখন এই টাইপের দিতে পারে যে একটা বস্তু এমনভাবে চলছে যে তার আসলে t1 সময়ে তার অতিক্রান্ত দূরত্ব এবং t2 সময়ে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যদি সব সময় সেম থাকে, তাহলে শুধুমাত্র বেগের কনসেপ্ট ব্যবহার করে কিভাবে তুমি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবে। অর্থাৎ আমি বললাম এখানে দেওয়া আছে, মনে করি এই চিত্রটা আমি কথা যদি বলি যে একটা বস্তু এমনভাবে চলে যে সে প্রত্যেকটা একই সমান দূরত্ব অতিক্রম করতে তার প্রথম অংশে ছিল তার বেগ v1, দ্বিতীয় অংশে তার বেগ ছিল v2, তাহলে তার অ্যাভারেজ যে বেগটা, অ্যাভারেজ যে ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড, তার সূত্রটা নিচের কোনটা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেখানে তুমি এই অপশন দেখবে সেটাই হচ্ছে আনসার। শুধুমাত্র ভি এর মাধ্যমে অ্যাভারেজ ভেলোসিটিটা বের করার যে পদ্ধতি, শুধুমাত্র ভি এর মাধ্যমে অ্যাভারেজ ভেলোসিটি বের করার যে পদ্ধতি, সেটা আমরা দেখলাম। মনে করো আর কিচ্ছু দেয়া নেই, শুধুমাত্র তোমার কাছে বেগ দেয়া আছে যে এখান থেকে এতটুক যেতে হচ্ছে v1 বেগ 30 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে এতটুক যেতে আরেকটা বেগ v2 বেগ 40 কিলোমিটার পার আওয়ার আমাকে বের করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই বস্তুটির হচ্ছে গড় বেগের মান নির্ণয় করো। এখানে দুইটা শর্ত হতে পারে, দুই রকম শর্ত। কিরকম শর্ত? যদি দুই ক্ষেত্রে টাইম সেম হয় তাহলে গড় বেগের সূত্র হচ্ছে এটা, আর যদি হচ্ছে দুই ক্ষেত্রে দূরত্বের মান সেম হয় তাহলে গড় বেগের সূত্র হচ্ছে এটা। তাহলে তোমার শুধুমাত্র যদি বেগের মান দেয়া থাকে, আর কোনো ভ্যালু দরকার নেই, জাস্ট বেগের মানই এনাফ। তো ওইটা সূত্র কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে জাস্ট প্রুফ করে দেখালাম। তো এই জিনিসটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, তাহলেই তোমরা হচ্ছে জিনিসগুলো হচ্ছে ফিল করতে পারবা বা ভিজুয়ালাইজ করতে পারবা। তো শুধুমাত্র বেগের ভ্যালু দিয়ে আমরা অ্যাভারেজ ভেলোসিটির দুইটা আলাদা আলাদা সূত্র পড়লাম আলাদা আলাদা কেসে, যদি টাইমের মান সমান হয় অথবা যদি দূরত্বের মান সমান হয়। তো এই হচ্ছে মোটামুটি এতক্ষণ ধরে আমি যা যা পড়ালাম, এটাই হচ্ছে আমাদের সূত্রগুলো। যে প্রথমত আমরা সমদ্রুতি পড়েছি, সমবেগ পড়েছি, তারপর হচ্ছে আমরা গড় বেগের কনসেপ্টে নিয়েছি, গড় বেগের সাথে গড় দ্রুতির কনসেপ্টে নিয়েছি। এর পাশাপাশি আমি গড় বেগ কিভাবে, গড় দ্রুতি কিভাবে বের করতে পারবো জাস্ট একটা লাইন ডায়াগ্রাম দিয়ে প্রথমে দেখেছি। তারপর আমরা দেখেছি যদি আমাদের হচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তখন আমরা জানি ডিরেকশন চেঞ্জ হলে কি হবে। সেই ক্ষেত্রে তোমার গড় বেগের কনসেপ্টটার জন্য তোমার বেসিক যে সূত্র আছে, যে সরণ কিভাবে বের করে, সেই সরণের কনসেপ্ট তোমার কাজে লাগবে। এরপর আমরা দেখলাম আলাদা আলাদা কেসে যখন হচ্ছে একটা ডিরেকশন সেম থাকে তখন গড় দ্রুতি এবং গড় বেগ এই সম্পূর্ণ দুইটা কনসেপ্ট আসলে সিঙ্গেল একটা কনসেপ্টে পরিণত হয়ে যায়, দুইটা আসলে সেম জিনিসই মিন করে। এ কারণে তখন আমরা তিনটা আলাদা কেসে কিভাবে গড় দ্রুতি এর ভ্যালু বা গড় বেগের ভ্যালু বের করতে পারি সেটা দেখলাম। এর পরবর্তী লাস্ট যেটা দেখলাম, যে আমাকে যদি এমন কন্ডিশন দেয়া থাকে যে একটা থেকে আরেকটা দূরত্বে আমি আমি কয়েকটা কয়েকটা আলাদা আলাদা সেগমেন্টে যাচ্ছি, এক সেগমেন্টে আমার বেগ v1, আরেক সেগমেন্টে আমার বেগ v2, এটা যদি হয়, যদি দুই ক্ষেত্রে দুই সেগমেন্টের তোমার টাইমের ভ্যালু সেম থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব, আর দুই সেগমেন্টে আমার যদি দূরত্বের ভ্যালু সেম থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব। তাহলে এতটুকু যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে আগাতে পারবো। তো তার আগে আমি বলে দিই যে তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে জানাও, এবং হচ্ছে এই জিনিস আমরা যেই টপিকগুলো পড়াচ্ছি এটা যাতে যাতে করে সবার কাছে পৌঁছে যায়, এই কারণে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিতে। এবং আমরা ফিজিক্সের পাশাপাশি কিন্তু ম্যাথ, কেমিস্ট্রি এগুলো সবই হচ্ছে ধীরে ধীরে দেওয়া শুরু করব। ঠিক আছে? তো তোমাদের সব ফ্রেন্ডসদের কাছে তোমরা এটা শেয়ার করে দাও। তো এখন আমরা যা যা পড়লাম, যতটুকু টপিক পড়ানো হলো তার উপর বেস করে আমরা এক দুইটা ম্যাথ সলভ করব, যাতে করে এই সম্পর্কে একটু ডেপথ নলেজ পাওয়া যায়। প্রথম যে প্রশ্নটা সেটা কি বলা আছে একটু দেখি। এখানে বলা আছে দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। সেকেন্ডের কাটা দৈর্ঘ্য দেওয়া আছে তার 5 সেন্টিমিটার। কাঁটাটির প্রান্তে, মানে একেবারে মাথায়, কাঁটাটির প্রান্তে অবস্থিত কোনো কণার 15 সেকেন্ডে 15 সেকেন্ডে গড় দ্রুতি নির্ণয় করো। গড় দ্রুতি, স্পিড, বেগ না, বেগ হলে অন্যরকম হতো। তো আমরা একটা চিত্র আঁকি, একটু ঘড়ি আঁকার ট্রাই করি।
ঘড়ি বলতে এই যে ধরলাম এই আমার ঘড়ি, ড্র করা শেষ। এখানে সেকেন্ডের কাটা আছে, তো সেকেন্ডের কাটা দিয়ে একটা ধরলাম, এই হচ্ছে তোমার সেকেন্ডের কাটা, এই হচ্ছে আমার সেকেন্ডের কাটা যার দৈর্ঘ্য দেয়া আছে, এবং সেই সেকেন্ডের কাটাটা এইভাবে রোটেট করছে, তাই না, এভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন সে 15 সেকেন্ডে চলে যাবে, মনে করো এখান থেকে যদি সেকেন্ডের কাটা যাত্রা শুরু করে, তাহলে 15 সেকেন্ডে কত দূর যাবে, এদিকে যাবে। ধরলাম 15 সেকেন্ড পরে সে এই জায়গায় আসলো, এই জায়গায় আমাকে বের করতে হবে এখান থেকে এখানে আসতে গড় যে দ্রুতির মানটা সেটা কত। এই পয়েন্টে আমাকে বলেছে কি এই সেকেন্ডের কাটার না, কিন্তু এর প্রান্তে অবস্থিত কোনো কণার, আমি কল্পনা করি এর যে প্রান্তে আছে এই প্রান্তে কোনো একটা কণা আছে, এই কণাটা হচ্ছে ঘুরে 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 আসছে। এখন কথা হচ্ছে একটা প্রান্তে একটা কণা যদি এইভাবে ঘুরে 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 আসে, তাহলে সে কোন পথটা অতিক্রম করবে, সেই পথটা যদি আমি একবার বুঝতে পারি, তাহলেই কিন্তু আমি বের করতে পারবো তার অতিক্রান্ত যে দূরত্বটা সেটা কত। আর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারলে তো আর গড়বেগ বের করতে পারবোই, সরি গড় দ্রুতি বের করতে পারবোই। তাহলে দেখো যখন সে এদিকে বাঁকা পথে যাচ্ছে, এটা কিন্তু একেবারে এরকম একটা সার্কুলার একটা পথে এখান থেকে এখানে আসবে, তাই তো, এখানে একটা বাঁকা পথে হচ্ছে দিক থেকে এখানে আসবে। তো আমি যদি বের করতে চাই যে তার গড় দ্রুতি কত, গড় দ্রুতি মানে ইংলিশে আমি বলতে পারি কি অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত যে দূরত্ব, তাকে যদি হচ্ছে মোট টাইম দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে মোট দূরত্ব কত, টোটাল ডিস্টেন্স, টোটাল যে ডিস্টেন্স আছে এই টোটাল ডিস্টেন্সকে আমি যদি টোটাল টাইম দ্বারা ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমাকে প্রথমে বের করতে হবে, দেন টোটাল টাইম তো প্রশ্নে বলাই আছে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টাইমের ভ্যালু বলাই আছে যে এখান থেকে এখানে আসতে তার 15 সেকেন্ড সময় লেগেছে। এখন আমাকে দেখতে হবে এখান থেকে এখানে আসতে তার অতিক্রান্ত যে দূরত্বটা, এই দূরত্বের ভ্যালুটা কত, যেটাকে আমি এস নামে নামকরণ করতে পারি। ডিরেক্ট বলা নেই, বাট অবশ্যই বের করা পসিবল, কারণ যেহেতু এটা হচ্ছে এরকম বাঁকা পথে যাচ্ছে, তার মানে এই যে একটা কোণ সে উৎপন্ন করেছে এটা অবশ্যই 90 ডিগ্রি না। ঘড়ির কথা চিন্তা করো, ঘড়ি যদি এখান থেকে 15 সেকেন্ড পর এখানে আসে, এটা হচ্ছে 12টার কাটা, আর এখানে হচ্ছে 3, তো 12 থেকে 3-এ আসতে সে আলটিমেটলি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু কভার করে, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি 90 ডিগ্রি। তো আমাকে যদি বলে যে কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, সে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কাভার করবে, ওই মোমেন্টে তার অতিক্রান্ত যে চাপটা, এই চাপের ভ্যালুটা কত, আমি এস সমান আর থিটা সূত্র দ্বারা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই সূত্র দিয়েই কিন্তু আমি চাইলে এস এর ভ্যালুটা বের করতে পারবো, যেখানে আর মানে হচ্ছে এই প্রান্ত কত দূরত্বে অবস্থিত কেন্দ্র থেকে, বলা আছে কিন্তু 5 সেন্টিমিটার, কাটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে কণাটা কিন্তু 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে আর এর ভ্যালু তোমার 5 সেন্টিমিটার, মিটারে প্রকাশ করি আমি 0.05, আর এটা হচ্ছে কত 90 ডিগ্রি, বাট ডিগ্রিতে তো বসানো যাবে না, এটা হচ্ছে পাইয়ে কনভার্ট করতে হবে, অর্থাৎ রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো 90 ডিগ্রি মানে কত, পাই, পাই/2, তাই না। তাহলে এখান থেকে আমি চাইলে কিন্তু বের করতে পারি। তো আমি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই কত আসে। 0.05 ইন্টু পাই/2, তাহলে এটা আসছে 0.079, 0.079 মিটার। তাহলে এতটুকু মিটার প্রকাশ করলাম, এই হচ্ছে আমার মোট অতিক্রান্ত দূরত্বটা বের হলো। আমার সময়বান প্রশ্নে দেওয়া আছে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 0.079 ডিভাইড বাই টোটাল টাইম কত, 15 সেকেন্ড প্রশ্নে দেওয়া আছে, তাহলে একে 15 দ্বারা ভাগ করলে হয়ে যাবে, এটা আসছে 0.0052, 0052 মিটার পার সেকেন্ড। তো আশা করি বুঝতে পারা গেছে, এই হচ্ছে আমাদের অ্যাভারেজ দ্রুতি, ঠিক আছে, স্পিড কিন্তু এটা কিন্তু বেগ না, আমি বেগ বের করতে বলিনি, কিন্তু যদি বেগ বের করতে বলতাম, বেগ বের করতে বললে কি পারা যাবে নাকি যাবে না, তোমাদের জন্য কাজ রাখছি আমি, এটা হচ্ছে আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা হচ্ছে কমেন্টে জানিও আমাকে তোমার আনসার কত আসলো। যে সেম ম্যাথ দেয়া আছে, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য এত, কাঁটাটির প্রান্তে অবস্থিত কোনো কণার 15 সেকেন্ডে গড় দ্রুতি না বলে বলল গড় বেগ। সেম প্রশ্ন, গড় বেগের মানটা কত, এটা হচ্ছে তোমরা করে আমাকে বলবে। সেম প্রশ্ন, শুধু গড় দ্রুতি যেখানে লেখা আছে
তার পরিবর্তে যদি গড় বেগ লেখা থাকতো তাহলে আমি গড় বেগের মানটা কীভাবে বের করবো সেটা আমাকে জানাবে তোমরা। তো এই হচ্ছে প্রথম প্রশ্নটা আমার। আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্ন দেখো এখানে কি বলা আছে, দেখো প্রথমে বলা আছে এক ব্যক্তি প্রথমে পূর্ব দিক বরাবর, কোন দিক বরাবর? পূর্ব, পূর্ব দিক বরাবর 20 মিনিটে 4 কিলোমিটার যায়। টাইম দেয়া আছে প্লাস দূরত্ব দেয়া আছে যে কোন একজন ব্যক্তি প্রথমে পূর্ব দিক বরাবর যাচ্ছিল 20 কিলোমিটার দূরত্ব, সরি 20 মিনিটে 4 কিলোমিটার দূরত্ব। এরপর ব্যক্তিটি বামে মোড় নেয়, বামে মোড় নিয়ে উত্তর দিক বরাবর যাওয়া শুরু করে এবং তার যে যাওয়াটা সেটা কিরকম, সে 10 মিনিটে 3 কিলোমিটার অতিক্রম করে। ব্যক্তিটির গড় বেগের মান কত? ম্যাথ করার জন্য প্রথমত আমার করতে হবে যেটা, চিত্রটা একটু ড্র করে নিতে হবে। ধরলাম এটা হচ্ছে পূর্ব দিক, এরপরে আচ্ছা বাঁকা হয়ে গেছে, তারপর এদিকে গেছে, ঠিক আছে এরকম একটা চিত্র আঁকলাম। ধরলাম সে এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল, এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, ফাইনাল। তো এটা তার আদি অবস্থা, সে এখান থেকে প্রথমে কি সে পূর্ব দিক বরাবর যাচ্ছে, ডান দিক বরাবরটাকে আমি পূর্ব দিক ধরলাম, পূর্ব দিক বরাবর যাচ্ছিল এবং তার যে টাইম লেগেছে এখানে সেটা হচ্ছে 20 মিনিট, এবং 20 মিনিটে সে গেছে কতটুকু, সে গেছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। এবং সে পরবর্তী এখান থেকে এতটুকু যেতে তার সময় লাগলো কত, 10 মিনিট, এবং সে গেছে হচ্ছে 10 মিনিট 10 মিনিটস, এবং সে গেছে 3 কিলোমিটার। আমাকে বের করতে বলেছে যে তার গড় বেগের মান কত, গড় দ্রুতি না, এখানে কিন্তু খেলা আছে। যখনই গড় বেগ বলবে তখন কিন্তু আমাকে প্রসেসটাই চেঞ্জ করতে হবে। গড় বেগের জন্য আমরা কি জানি সূত্র, ইংলিশে লিখি একটু, তো বাংলা লিখতে ভালো লাগছে না এখন, কারণ বাংলা লেখা আমার খুবই খারাপ হয় কারণে, তো ইংলিশে একটু লিখছি তো মনে হবে যে হাতের লেখা ভালো আমার, তাই ঠিক আছে। তো অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগের মান হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে সরণ, ইংলিশ টার্মগুলো জানতে হবে, এতে অনেক হেল্প হবে ভবিষ্যতে, পরে আমাকে থ্যাঙ্কস দিবা আর কি, এখন হয়তো বুঝতেছো না। ডিভাইডেড বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল ডিসপ্লেসমেন্ট, মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে অ্যাভারেজ ভেলোসিটি বলে। সূত্র যদি একটু যাই, সূত্র একটু অনেক দূর আগে চলে গেছে, সূত্র হচ্ছে এরকম ছিল যে দুইটা বিন্দুরই ফাইনাল বিন্দুর এবং ইনিশিয়াল যে বিন্দু আছে তার দুইটার অবস্থান ভেক্টরের বিয়োগফলকে টোটাল টাইম দ্বারা ভাগ করা। এখন টোটাল টাইম টি2 - টি1 কেন হলো একটু আগেই বলেছি আমি, কারণ এটা আসলে টাইমের কাউন্ট। বাট এখানে কি টি2 - টি1 হবে? এটা কিন্তু সে জিনিস না, এটা কিন্তু এখান থেকে এখানে 20 মিনিট, এখান থেকে এখানে হচ্ছে 30 মিনিট, সরি 10 মিনিট। অনেকে আবার যদি এখন 20 - 10 করো তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। এটা কিন্তু 20 + 10 টোটাল টাইম বলেছিল এখানে, টাইম, তাহলে টাইম কিন্তু অ্যাকচুয়ালি 20 মিনিট প্লাস 10 মিনিট ইকুয়ালস টু 30 মিনিটস। তাহলে এই 30 মিনিটস তার অতিবাহিত সময়, কিন্তু তার অতিবাহিত যে সরণটা সেটা কত? তো সেটা আমি দুই পদ্ধতিতে করতে পারি, যেটা আমি সূত্র প্রুফ করিয়েছি সেই পদ্ধতিতে করতে পারি, অথবা আমাদের যদি ভেক্টরের নলেজ যেহেতু আছে ভেক্টরের নলেজ দিয়েও করতে পারি। দুই পদ্ধতিতে আমি দেখাচ্ছি। প্রথমত আমরা করব একেবারে সহজ পদ্ধতি, যে নিয়মেই ম্যাথটা করা উচিত তোমাদের, সেই পদ্ধতিতে করব আমি। প্রথমত সেটা হচ্ছে আমার সরণ মানে কি, সরণ মানে হচ্ছে ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমার সরণ। কীভাবে বের করবো সরণের ভ্যালু বের করা যায় কিভাবে? বের করা যায় হচ্ছে এই যে দেখে বুঝতে পারতেছো, আলটিমেটলি পূর্ব দিক উত্তর দিক এদের মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। অতিভুজ বের করতে পারবো আমরা পিথাগোরাস দাদুর সূত্র অনুসারে, √4² প্লাস 3² 4² প্লাস 3² মানে 25, রুট করলে 5 কিলোমিটার। তাহলে এই হচ্ছে আমার 5 কিলোমিটার। তাহলে আমার অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ ইকুয়ালস টু কত, 5 কিলোমিটার। কাজ করো মিটারে করে ফেলি, 5 × 10⁻³ এটা মিটার হয়ে গেল, আর 30 মিনিটস তাহলে 30 × 60 সেকেন্ড হয়ে গেল এত। তাহলে কত আসে দেখি, একটু ক্যালকুলেট করি আরেকবার।
তাহলে এটা আসছে 5000 ভাগ 30 ইন্টু 60, 2.78 2.78 মিটার পার সেকেন্ড। এখন তোমরাই আমাকে বলবা এখানে T2 মাইনাস T1 না নিয়ে আমি কেন এটা নিলাম, T1 প্লাস T2 নিলাম, এটা কিন্তু জানাতে হবে। কারণ এই জায়গায় যদি কেউ ভুল করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে গড় বেগের মান নির্ণয় করতে বলেছিল, আমি মান নির্ণয় করেছি। আমাকে যদি বেগ নির্ণয় করতে বলতো আমি ভেক্টর পদ্ধতিতে করতাম। শুধুমাত্র মান চেয়েছে, আমাকে দিক চাই নাই, তাহলে আমি মান পদ্ধতিতেই করলাম। দিক চাইলে আমি হয়তো বা দিকের পদ্ধতি ইউজ নিলাম। তাহলে এখন দেখো এই সেম ম্যাথটা আমি যদি বলি যে একটু আগে যে কনসেপ্টটা পড়েছি, আমরা কি কনসেপ্ট পড়েছি? আমরা কনসেপ্ট পড়েছি হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের কনসেপ্টটা যদি দিয়ে করতে চাই যে এখান থেকে তার অবস্থানটা কত, এখান থেকে তার অবস্থানটা কত সেটা। বাট অবস্থান ভেক্টর করার জন্য আমাদের কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, তাই তো? আমার প্রসঙ্গ কাঠামো ছাড়া আমি করতে পারবো না। যে কোনো একটা সাপেক্ষিত হিসাব করতে হবে। তো আমি তো জানি না আমার প্রসঙ্গ কাঠামো কত, তো আমাকে এটা ধরে নিতে হবে আমার প্রসঙ্গ কাঠামো কোথায়। তাহলে একই ম্যাথ আমি কপি করি একটু, সেম ম্যাথটাই আমরা করব। এবার হচ্ছে ওই পদ্ধতিতে যেভাবে আমি সূত্রটা পড়েছি, নাহলে বলবো যে সূত্র পড়াইলাম এক, করলাম আরেকভাবে, ভুলভাল পড়াচ্ছি মনে হয়। তো আমি যদি সেম ম্যাথটা করি, দেখো এটাকে মুছে দিব একটু, এখন আমরা এইভাবে করব না। তো এই হচ্ছে তোমার, এটা বের করতে হবে, এটা তোমার ফাইনাল পয়েন্ট। আমি কল্পনা করবো যেটা, সেটা হচ্ছে যে আমি যদি অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে আমাকে মূল বিন্দু কোনো একটাকে ডেনোট করে দিতে হবে যে এইটা হচ্ছে আমার মূল বিন্দু, এর সাপেক্ষে আমি সবকিছু হিসাব করব। আমি ধরে নিচ্ছি এইটাই হচ্ছে আমার মূল বিন্দু 0,0, আদারওয়াইজ তুমি করতে পারবে না। কারণ কার সাপেক্ষে তুমি করবে না হলে? তাহলে এটাই আমি মূল বিন্দু কল্পনা করছি যে এখান থেকে আমি হচ্ছে একটা দূরত্ব যাচ্ছি, তাহলে এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এবং এই বিন্দুটাই হচ্ছে তোমার আর ইনিশিয়াল, আর আই, আর এটা হচ্ছে তোমার ফাইনাল বিন্দু। তাহলে এটা যদি 0,0 বিন্দু হয়, এটা কত কমা কত হবে? তুমি এক্স অক্ষ বরাবর 4 কিলোমিটার গেলে, ওয়াই অক্ষ বরাবর 3 কিলোমিটার গেলে, তাহলে এটা হবে 4,3, 4,3। তাহলে এখন আমাকে যদি বের করতে বলে যে অ্যাভারেজ ভেলোসিটি কত, আমি কি করব? তার জন্য হচ্ছে আমাকে দেখতে হবে আর আর এর ভ্যালুটা কত। এই যে আর, এটা যেটাকে আমি আর নাম দিয়েছি, তাহলে আর ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ফাইনালকে ইনিশিয়াল থেকে বিয়োগ করা। তাহলে ফাইনাল বিন্দু কত? 4,3। এটাকে আমি 4i প্লাস 3j বলতে পারি ভেক্টর পদ্ধতি, যেটা আমি ভেক্টর লিখছি, এই কারণে লিখবো আমি 4i প্লাস 3j। ঠিক আছে? আর আর আই কত? 0,0 লেখার দরকার আছে? মাইনাস আচ্ছা করো তোমার যদি ইচ্ছা করে, মাইনাস 0i প্লাস 0j, হ্যাঁ করলেও হবে। 0 আর বাদ দিয়ে কি করবো আমি? ওটাই আসবে 4i প্লাস 3j। এটা এই সেম জিনিসটা আমি এখানে বসিয়ে দিব, কারণ আমার কি লাগে? আর এফ মাইনাস আর আই, ঠিক আছে না? যেটা আমি একটু আগে করছিলাম। আর নিচে হবে T2 মাইনাস T1, তাই তো? না, T2 মাইনাস T1 হবে না, T1 প্লাস T2 হবে। T2 মাইনাস T1 কখন হতো? যদি টাইমটা এইভাবে না বলতো, আমাকে যদি বলতো যে আমি 12টা বেজে বের হয়েছি, আমার ইনিশিয়াল 12টা বেজে আমি বাসা থেকে বের হয়েছি, তারপর আমি 12টা 20 মিনিটে 4 কিলোমিটার দূরে এখানে পৌঁছেছি, তারপর 12টা 30 মিনিটে এখানে পৌঁছেছি, তখন আমার টাইমটা কিভাবে বের করতে তুমি? তাহলে আমার ফাইনাল পয়েন্টের টাইমটা কত? 12টা 30। আমি স্টার্ট করেছি জার্নি কয়টায়? 12টায়। তাহলে 12টা 30 থেকে 12টা যদি বাদ দেই, তাহলে আমি 30 মিনিট পাই। ওইটাই অ্যাকচুয়ালি আমি এখানে বসাচ্ছি। তো এখানে যেহেতু কথাটা ভেবে বলা নাই, কথাটা তোমার টাইম আকারে বলেছে, অতিবাহিত সময়টা তোমার দরকার, অতিবাহিত সময় কত? তো তোমার অতিবাহিত সময়টা তো ডিরেক্ট দেওয়া আছে, এখানে 20 মিনিট, এখানে 30 মিনিট। তাহলে তুমি কেন T2 মাইনাস T1 করবা? অবশ্যই T1 প্লাস T2 করবা এখানে। তাহলে এখানে হচ্ছে তোমার 4i প্লাস 3j ডিভাইড বাই 30। এটা কিলোমিটার আকারেই করছি আমি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি। তুমি যদি ভ্যালু বের করতে চাও কিভাবে করবা? আমি একটা বেগের মান বের করতে পারি এইভাবে, যে আমি যদি তুমি চাইলে এটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে করতে পারো আগের মতো। তাহলে মিটার করলে হচ্ছে 10⁻³ আসবে, আর সেকেন্ড করতে চাইলে নিচে হচ্ছে 60 ভাগ আসবে। তাহলে আমি যদি একটু কাটাকাটি করি, কত আসে দেখো, সরি আমি একটু একবারই করে ফেলতেছি, কত আসে ভ্যালুটা। 1000
ভাগ হচ্ছে 30 ইন্টু 60 ইন্টু 4, তাহলে 2.22 I প্লাস 1.67 জে। আমি একবারই করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটির যে ভেক্টর যে ফর্ম, ভেক্টর ফর্মে আমি এভাবে লিখতে পারি। এটা হচ্ছে ভেক্টর ফর্মে। তো তোমাকে শুধুমাত্র মান বের করতে বলেছিল, শুধু মান বের করো। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মেথড করতেছি, ঠিক আছে। আবার ভাবিও না যে আমরা আর একটা নতুন কোনো ম্যাথ করতেছি। এটা সেকেন্ড মেথড, এটা হচ্ছে ফার্স্ট মেথড। জাস্ট লিখে দিচ্ছি এখানে। এটা প্রথম পদ্ধতি করলাম, এটা সেকেন্ড পদ্ধতি করছি। তাহলে এটা যদি ভ্যালু বের করি, ভ্যালু কিভাবে বের করবো? ভি অ্যাভারেজ ইকুয়ালস টু জাস্ট রুট করে স্কোয়ার, রুট ওভার 2.22 স্কোয়ার প্লাস 1.67 স্কোয়ার করো। 2.22 স্কোয়ার 1.67 স্কোয়ার, এটাকে যোগ করে জাস্ট আমাকে রুট করে দিতে হবে। তাহলে আসবে 2.78, এটা আমার আসছিল আগে 2.78, এটাই আসবে। এই হচ্ছে আমার আনসার। তোমাকে যদি দিকও বের করতে যদি বলতো, দিকও বের করতে পারবা। এখন দিক কি হবে? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এতটুকু, ভূমি হচ্ছে এতটুকু, জাস্ট ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। চলে আসবো আমাদের পরবর্তী প্রবলেমে। সেই প্রবলেমে কি বলা আছে, যেটা আমরা আজকে লাস্ট পড়লাম, সেই কনসেপ্টটার উপর বেস করে দেখো। একটি গাড়ি এর যাত্রার 2/5 অংশ, এর যাত্রার 5/2 অংশ 60 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি অংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে চললে গাড়িটির গড় বেগ নির্ণয় করো। এখানে যদি গড় দ্রুতি বলতো, ম্যাথ কি চেঞ্জ হতো? সেম হতো, তাই না? কারণ ডিরেকশন সেম, কোনো রকম ডিরেকশন চেঞ্জের কথা বলা নেই। সো আমি অ্যাজিউম করে নিতে পারি যে সেটা অ্যাকচুয়ালি একই ডিরেকশনে চলছে। তো সো ডিরেকশন যদি সেম হয়, গড় বেগ বলুক, গড় দ্রুতি বলুক, কোনো ফ্যাক্ট না, সেমই আসবে। তো চলো আমরা একটা লাইন ডায়াগ্রাম আগে আঁকবো। এই হচ্ছে আমার লাইন ডায়াগ্রাম। লাইন ডায়াগ্রামের মধ্যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তো তার মধ্যে মাঝখানে একটা আবার ঝামেলা আছে। কি ঝামেলা? সেটা হচ্ছে আমি যে টোটাল যে দূরত্ব আছে আমার, এই দূরত্বটাকে আমি ধরে নিই এস দূরত্ব। কত দূরত্ব? এস। এটা হচ্ছে মোট আমার সরণটা। এই মোট সরণের মধ্যে এই যে পার্টটুকু, এটাকে আমি কল্পনা করবো হচ্ছে S1, এটাকে কল্পনা করবো হচ্ছে S2। তাহলে S1 এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে যে গাড়িটি যতটুকু যাত্রা করবে তার যাত্রার 5/2 অংশ, তার মানে S1টা হচ্ছে 5/2 অংশ, মানে 2s/5। এতটুকু অংশ সে কত বেগে যায়? V1 বেগে যায়, যেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার। একই রকম ভাবে আমাকে বলা হচ্ছে কি, সে তার যাত্রাপথের যে বাকি অংশটুকু S2, সেটা কত হবে? তাহলে দেখো বাকি অংশ মানে কি, বাকি অংশ মোট দূরত্ব থেকে যতটুকু অলরেডি সে কাভার করেছে সেটা বিয়োগ করব। তাহলে এস থেকে আমি 2s/5 বিয়োগ করব, বিয়োগ করলে 3s/5 আসবে। বাকি যে দূরত্ব সেটা হচ্ছে 3s/5, এবং এতটুকু দূরত্ব অতিক্রম করতে সে যে বেগটাকে ইউজ করছে, সেই বেগটা হচ্ছে v2, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে বলেছে কি, আমাকে বের করতে বলেছে গাড়িটির গড় বেগ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে দেখো, v1 s1 v2 s2 তুমি জানো। তোমাকে বের করতে বলেছে কি, কত গড় বেগ কত। চলে যাই, আমরা অনেকগুলো কেস পড়েছি আজকে। v দেওয়া আর s দেওয়া, এই যে ইকুয়েশনটা আশা করি মনে আছে এখনো। এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা হচ্ছে জেনারেট করেছিলাম। সো এই যে ইকুয়েশনটা, এটাকে আমি ইউজ করব, এটাকে ইউজ করে হচ্ছে আমরা ম্যাথটা করব। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ইকুয়েশনটা কি মনে রাখো একটু, s1 প্লাস s2 ডিভাইড বাই s1 v1 s2 v2। অথবা যদি মনে না থাকে, তোমাদের এখান থেকে কিন্তু প্রুফ করে আসতে হবে। তো ম্যাথ করার সময় প্রুফ করে আসতেও সমস্যা নেই আসলে। তো সেটাই করি, প্রুফ করেই আসি যে অ্যাভারেজ ভেলোসিটি সমান মোট দূরত্ব বাই মোট সময়। বাট যেহেতু সময় দেওয়া নাই, তাহলে s1 প্লাস s2 ডিভাইড বাই, এটা কি s/v, s1 বাই v1 s2 বাই v2। ভ্যালু বসাবো, s1 এর জায়গায় 2s/5, 2s/5, s2 এর পরিবর্তে 3s/5।
সো 3s/5 ডিভাইডেড বাই s1/v1, s1 এর পরিবর্তে আবার 2s/5, আর এখানে v1 আছে, তাহলে v1টাকে নিচেই গুণ করে দিই। v1 হচ্ছে 60 প্লাস, এটা একটু এক্সটেন্ড করি, এটা আসবে হচ্ছে 3s/5 ইন্টু 40। ঠিক আছে, আমি হচ্ছে ভ্যালুটা বসিয়ে দিলাম, আর কোনো কিছু করিনি, শুধুমাত্র s1 s2 আর v1 v2 এর মানটা এখানে বসালাম। বসানোর পরে যেটা আসছে সেটা এখানে লিখলাম আর কি। এক কাজ করি, এটাকে একটু এর পাশে সরাই আনি, সরিয়ে নিয়ে এসে সাইডে লিখব। চলো এরপরে হচ্ছে কি লিখতে পারি, উপরে হচ্ছে দেখো লসাগু যদি করি তাহলে কত আসে, উপরে হচ্ছে 2s/5 3s/5 আলটিমেটলি এসি আসে। আচ্ছা, এত কষ্ট করার দরকার ছিল না, আমি আসলে হুদাই লিখলাম এতগুলো, কারণ s1 প্লাস s2 মানেই তো s ছিল, তা ডিরেক্ট s লিখতে পারতাম, অযথা এত কষ্ট করলাম। যাই হোক, লিখে ফেলেছি যখন, তাহলে এটা হচ্ছে এসি আসবে, যোগ করলে নিচে কত আসবে, 2s/5 6 30, 300, 2s/300 প্লাস 3s/200। ঠিক আছে, এখন আমাকে করতে হবে কি, লসাগু করতে হবে। এই এস তো আলটিমেটলি কেটেই যাবে, কমন নিলে কেটেই যায়, থাকে এখানে 1 থাকে আর কি শুধুমাত্র, আর এখানে এস কমন নিলে এস এস কেটে যাচ্ছে তোমার। 2/300 3/200 কত আসবে, এটা 600, তাহলে 3 2 6 4, আর এটা আসবে হচ্ছে তোমার 2 3 3 9 13, তাহলে উল্টে গেলে আসবে হচ্ছে তোমার 600 ডিভাইডেড বাই 13। একক কি আসবে, একক হচ্ছে তোমার, যেহেতু আমি কিলোমিটার পার আওয়ারে নিয়েছি সবকিছুই, তাহলে আলটিমেটলি এটা কিলোমিটার পার আওয়ারেই কিন্তু আসবে। সো কিলোমিটার পার আওয়ার। তো আমি যদি একটু হচ্ছে ক্যালকুলেট করি, 600/13, 600/13, এটা আসবে 46.15, 46.15 কিলোমিটার পার আওয়ার, 46.15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তোমার গড় যে বেগের মানটা সেটা। তা দেখো গড় বেগের মানটা কিন্তু সবসময় সেম ছিল না। তোমার যে বেগের মানটা ছিল প্রথম 2/5 অংশে তোমার ছিল 60 কিলোমিটার, পরবর্তীতে তুমি চলেছো 40 কিলোমিটার। বাট আমি যদি গড়ে বের করতাম, তাহলে তুমি গড়ে অ্যাকচুয়ালি মোটামুটি অ্যাভারেজে কত স্পিডে চলেছো এটা যদি আমাকে বের করতে বলতো, তাহলে সেটা হতো মোটামুটি আমি 46 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমি গড়ে চলাচল করেছি। এই ম্যাথটা এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার গড় যে বেগের মানটা সেটা, বা গড় দ্রুতি যেটাই বলবো না কেন সেমই আসবে। তাহলে এই হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগের কনসেপ্টটা, যেটা আমরা আজকে পড়লাম সেই কেসের উপর ভিত্তি করে এই প্রবলেমটা। চলে যাবো আমাদের ফোর্থ প্রবলেমে, লাস্ট প্রবলেমে, বাট এটা আমি করাবো না। এটা প্রশ্নটা একবার পড়ে দিই তোমাদের জন্য। একটি ট্রেন ঢাকা থেকে দিনাজপুর, দুইটা জায়গা দেওয়া আছে। ঢাকা থেকে দিনাজপুরে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যায়, আবার দিনাজপুর থেকে ঢাকায় যখন ব্যাক করে তখন সে 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ব্যাক করে। কোন কেস এবং কোন ঘটনা এটা কিন্তু তোমরা বুঝতে হবে তোমাদেরকে, বাট আমি চাইবো তোমরা হচ্ছে প্রুফ করে করে জিনিসটা করো, যেভাবে আমি প্রুফ করে করিয়েছি তোমাদেরকে। ঢাকা থেকে দিনাজপুর সে 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যায়, আবার সেম দূরত্ব ব্যাক করে। দূরত্ব সেম, কিন্তু এটা মাথায় রাখবা, কেস কোনটাতে পড়ে এটা তুমি খেয়াল রাখবা। তো সেম হচ্ছে তোমার দূরত্ব দিনাজপুর থেকে ঢাকায় যখন ব্যাক করে তখন তার বেগের মানটা চেঞ্জ হয় শুধুমাত্র 20 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ব্যাক করে। ট্রেনটির এই যাত্রায় গড় দ্রুতি এর মানটা কত এটা তোমাকে বের করতে বলেছে। গড় দ্রুতির মানটা কত, তো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখবো, তোমরা ট্রাই করবে, ট্রাই দিস প্রবলেম। আচ্ছা, এখানে এক্সট্রা একটা যেহেতু প্রবলেম দিচ্ছি, এখানে একটা যোগ করে দিই, গড় দ্রুতি এবং গড় বেগ দুইটাই বের করবে। এখানে এখানে কাহিনী আছে একটা, গড় দ্রুতি কত গড় বেগ কত দুটি বের করে জানাবে কত আসলো। ট্রাই দিস প্রবলেম, ঠিক আছে? তো এটি হচ্ছে সলভ করে হচ্ছে আমাকে বলো যে তোমাদের কত আনসার আসছে। তো এই হচ্ছে আজকে আমাদের গড় দ্রুতি এবং গড় যে বেগের কনসেপ্টটা, সেটা আমরা মোটামুটি ভাবে সবকিছুই কভার করার ট্রাই করেছি এই রিলেটেড।
এর পরেও কার যদি সমস্যা থাকে বা কারো যদি কোয়েরি থাকে অন্য এক্সট্রা কিছু জিনিস সম্পর্কে, অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের কিন্তু ফেসবুক গ্রুপে আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারবে। তো আমাদের কিন্তু ফেসবুক গ্রুপের হচ্ছে লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে কিন্তু সবসময় দেয়া থাকে। তো এই ডেসক্রিপশনে গেলেই তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। তো আমরা যারা আছি তোমাদের এই প্রবলেমগুলোর সমাধান দেওয়ার সবসময় চেষ্টা করব। তো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, এবং কমেন্ট করে হচ্ছে জানাবে তোমাদের কি আরও কিছু কেমন ভিডিও চাচ্ছ তোমরা, বা জিনিসগুলো ভালো লাগছে কিনা, আর কোথাও ইমপ্রুভমেন্টের দরকার হলে অবশ্যই তোমরা সেটা আমাদেরকে জানাতে পারবে। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু একদম শেয়ার করতে পারো, যাতে করে সবাই তোমরা একসাথে জিনিসগুলোকে শিখতে পারো। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের আরও কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব, এবং ইন ডিটেলস একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে সব কিছুই আলোচনা করার ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।